রাষ্ট্রপতিকে সেদিন কে সরায়নি? বিএনপি সরায়নি। কারণ রাষ্ট্রপতি তো সে আমি পেতাত্তা, তাকে সরানোর প্রথম থেকেই দাবি ছিল। সমস্ত রাজনৈতিক দলগুলো, ছাত্ররা সবাই মিলে দাবি তুলেছিল, কিন্তু তখন বিএনপি কি বুঝালো যে রাষ্ট্রপতিকে সরায় দিলে তাহলে তো কি হবে, একটা সংকটের সৃষ্টি হবে। কি হবে? একটা মানে সংকটের সৃষ্টি। সাংবিধানিক সাংবিধানিক শূন্যতা সো কল্ড। না, সংবিধান তো নাই, আমি আবার বলতেছি, আপনি তো সংবিধান মেনে কিছুই করতেছেন না। হুম। সাংবিধানিক শূন্যতা, এই শব্দটা হচ্ছে আর একটা ম্যানিপুলেটেড কথা। কারণ বিপ্লব কোনোদিন সংবিধান মেনে তো হয় না। জি। তাহলে সাংবিধানিক শূন্যতা তো 5 তারিখে হয়ে গেল, যখন মানে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভা, তার মানে যতগুলো সংসদীয় সদস্য থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে প্রধান বিচারপতি সবাই যখন নিখোঁজ হয়ে গেল, তখনই তো সাংবিধানিক শূন্যতা অলরেডি গেছে। 2/3 অফ দ্য কনস্টিটিউশন ইজ ইন অপারেটিভ। তাহলে সাংবিধানিক শূন্যতা কি? বিপ্লব তো হয়েছে, সংবিধান মেনে হয়নি। তাহলে এই কথাটাও, যেটা আসিফ নজরুল সাহেবের বয়ান এবং এই ডেলি স্টারের বয়ান, সাংবিধানিক শূন্যতা, এটাও তারা খুব পরিকল্পিতভাবে করছে, যাতে এই বিপ্লবটাকে সংবিধানের মধ্যে আনা যায়। বিপ্লবটাকে সংবিধানের মধ্যে আনতে পারলে বিপ্লবের আর কোনো ভ্যালু থাকবে না। তাহলে প্রথম কথা হলো, এই ইস্তাহারের প্রথমেই ছিল তারা সংস্কার করবেন সংবিধানে। একদম প্রথমেই ছিল কি, তারা একটা সংস্কার কমিশনও করবেন। সংস্কার কমিশন, কিন্তু সংশোধন হুম। কমিশন না। এবং সংবিধান জি। সংস্কার করবেন। দ্বিতীয় কথা বলছি, এটা হচ্ছে আপনি 31 দফার 1 নম্বর দফার কথা বলতেছেন। কথা বলতেছি, এবং আরেকটা জিনিস তারা বললেন কি, যে তাদের এই নির্বাচনী ইশতেহারে যেগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে এই জুলাই সনদে, সেগুলো বাদে অন্য সবগুলো হুবহু তারা পালন করবেন। বিচার বিভাগীয় সচিবালয়ে কোনো নোট অফ ডিসেন্ট কোনো পার্টির দেয়নি। এখানে সমস্ত দল একমত ছিল, 30টা পার্টি, কোনো পার্টি নোট অফ ডিসেন্ট দেননি। তারপরে কিন্তু সেটা তারা কি করে দিলেন? বাতিল করে দিলেন। উপস্থিত আছেন এই মুহূর্তে আলোচিত বাংলাদেশের এবং একজন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির ভাই। শাহরিয়ার কবির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রামে। আপনাকে স্বাগতম, এবং আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে, আপনার দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আচ্ছা, টেকনিক্যাল টিম যারা কাজ করছেন একটু শাহরিয়ার কবির ভাইকে স্পটলাইট করে দিলে ভালো হয়। তো আমি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। শাহরিয়ার ভাই, প্রথম প্রশ্নটা আজকে মানে অবশ্যই গণভোট নিয়ে। গণভোট এবং অধ্যাদেশ মানে অনেক আলাপ চর্চিত বিষয় বাংলাদেশে। তো আমরা সাধারণ মানুষ যারা, আমরা তো অনেক কিছুই বুঝি না আইনের বিষয়ে আর কি। তো আপনাকে পেয়ে আমরা আসলে খুব আজকে ভাগ্যবান যে আমরা অনেক কিছুর ব্যাখ্যা আপনার থেকে জানতে চাইবো, বিতর্ক ব্যাখ্যা এগুলো। তো বাংলাদেশের যে প্রেক্ষাপটে গণভোটের অধ্যাদেশটাও বাতিল করা হলো এবং গণভোটের রায়কে যে আদেশের ভিত্তিতে হইলো জুলাই সনদ আদেশ, সেটাকে সরকারি দলের পক্ষ থেকে ওই আদেশটাকে অবৈধ বলা হচ্ছে। আবার বলা হচ্ছে যে গণভোটের রায় ঠিক আছে, কিন্তু এটার যে অধ্যাদেশ এটা ঠিক নাই। আবার রায়ের ব্যাপারে বলা হচ্ছে যে এই রায় কি কোনো পার্লামেন্টকে চ্যালেঞ্জ করতে, পার্লামেন্টের সভরেন্টিকে ক্ষুণ্ণ করতেছে কিনা, এই বিতর্কগুলো হচ্ছে। তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গণভোট এর আগেও হয়েছে এবং প্রতিবারই এটার সাথে বিএনপি জড়িত ছিল। তো ওভারঅল আপনার মূল্যায়ন কি, যে গণভোট নিয়ে সরকারি দলের যে অবস্থান আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে শুরুতে তো বলতে এটা কুতর্ক, মানে আর যাই হোক, তাল গাছটা আমার। আমি যে কথা বারবার বলে এসেছি, আজকেও এর ব্যতিক্রম হবে না। সেটা হচ্ছে, আপনি যখন কাউকে দস্তখত দিয়ে আসেন, আপনি যখন অন্য কারো সুরে ড্যান্স করবেন, তখন আপনার কোনো স্বাধীনতা, সক্রিয়তা থাকবে না। এখন চলেন আগে আমরা বুঝি যে অর্ডিন্যান্স জিনিসটা কি, আর এই সরকার গঠন হলো সেটা কি সংবিধানের মধ্যে দিয়ে গঠন হলো কিনা। তাহলে সংবিধানের মধ্যে দিয়ে যদি এই সরকার গঠন না হয়, তাহলে তারা যে গণভোট যে মানে যুক্তিতে বাতিল করেছেন, সে একই যুক্তিতে এ সরকারও অবৈধ হয় কিনা, আর যদি হয় তাহলে কি হবে। জি। চলেন আমরা চলে যাই 2024 সালে 5ই আগস্ট। 5ই আগস্ট দুপুর 12টার সময় একটা স্ক্রল ভেসে আসলো টিভিতে, মাননীয় সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন।
যদি মনে করে থাকে। জি। মাননীয় সেনাপ্রধানের জাতির উদ্দেশ্যে ভাষণ হুম, দেওয়ার কোনো বিধান এই কনস্টিটিউশনে নাই, কারণ হি ইজ নট অ্যান এক্সিকিউটিভ হেড, হি ইজ নট এ লেজিসলেটিভ হেড, হি ইজ নট এ জুডিশিয়ারি হেড। এবং ইভেন আমাদের দেশের মাননীয় সেনাপ্রধান তিনি ডিফেন্স মিনিস্ট্রিরও দায়িত্বে নাই। তাহলে স্ক্রলে আসলো যে সেই সময় যে মাননীয় সেনাপ্রধান বক্তব্য দিবেন, তাহলে এটা যে বক্তব্যটা দিবেন আইদার ওই সময় মনে হচ্ছে যে সেনাপ্রধান হয় ক্ষমতা গ্রহণ করবেন, না হলে কিছু একটা হবে। একটার সময় দেওয়ার কথা দুইটার সময়। দুইটার সময় যখন সেনাভবনে যখন উনি বক্তব্য দিচ্ছিলেন, তখন একদিকে মির্জা ফখরুল সাহেব ছিলেন, জামাত ইসলামের আমির সাহেব ছিলেন, এবং অন্যান্য সব রাজনৈতিক দলের মোরললেস সবার নেতৃবৃন্দ তার পিছনে দাঁড়িয়েছিলেন। তাহলে এই দুইটার সময় 5 তারিখে যে বক্তব্য মাননীয় সেনাপ্রধান দিচ্ছেন, সেটা সমস্ত রাজনৈতিক দলের সম্মতিক্রমে উনি দিলেন। এই যে সম্মতিক্রমে দিলেন, এইটাও এই কনস্টিটিউশনে নাই। তৃতীয়, মাননীয় সেনাপ্রধান সমস্ত বিরোধী দলের নেতাদেরকে, সেই সময়ের বিরোধী দল বলবো না, সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে যে ডাকলেন সেনাভবনে, সেটাও কিন্তু এই সংবিধানে নাই, এবং ওনার ওই ক্ষমতাও নাই ডাকার, ওনার ওই ক্ষমতাটুকু নাই ডাকার। তাহলে বিএনপি সহ যারা ওখানে গেলেন, সবাই গেলেন তাহলে কিসের প্রয়োজনে গেলেন? ডক্ট্রিন অফ নেসেসিটিতে। সেই ডক্ট্রিন অফ নেসেসিটি এর মধ্যে নাই। ডক্ট্রিন অফ নেসেসিটি এই কনস্টিটিউশন নাই। ডক্ট্রিন অফ নেসেসিটি কখন হয়? দুইটার সময়। একটা সময় হচ্ছে কি, পার্লামেন্ট স্ট্যান্ড ডিসলভ, যখন পার্লামেন্ট ডিসলভ থাকে না, অথবা পার্লামেন্ট নট ইন সেশন ইন এমার্জেন্সি রিজন, যে পার্লামেন্টকে কোনোভাবেই সেশন ডাকা সম্ভব না, অথবা পার্লামেন্ট ডিসলভ হয়ে গেছে। সো 5 তারিখ এই দুইটার সময় পার্লামেন্ট কিন্তু ডিসলভ হয়নি, পার্লামেন্ট ডিসলভ হয়নি, এবং জরুরি অবস্থাও জারি করা হয়নি, সংবিধান সাসপেন্ড করা হয়নি। তাহলে এই তিনটার কোনোটাই করা হয়নি কিন্তু দুইটার সময়। সমস্ত রাজনৈতিক দল সন্ধ্যাবেলা কোথায় গেলেন? রাষ্ট্রপতি ভবনে গেলেন, যেটা আমাদের বঙ্গভবন বলা হয়। এই যে বঙ্গভবনে গেলেন, এই পঞ্চদশ সংশোধনীর পরে এই সংবিধানের আলোকে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রাষ্ট্রপতি কাউকে বঙ্গভবনে ডাকতে পারেন না। আবার বলে দিচ্ছি, প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া বঙ্গভবনে রাষ্ট্রপতি কাউকে ডাকতে পারেন না। তাহলে 5 তারিখে যা যা হলো, একটাও এই সংবিধানের মধ্যে নাই। 5 তারিখে সবাই মিলে আলোচনা করলেন যে একটা সরকার গঠন হবে। তাহলে এই সরকার গঠন কিভাবে হবেন, তার একটা প্রেসক্রিপশন দরকার। এবং আমি এখানে বলে দিই, 6 তারিখে 106-এর যে এই কনস্টিটিউশনের আন্ডারে 106-এর যে অ্যাডভাইজারি ওপিনিয়ন না হলো সুপ্রিম কোর্টের কাছ থেকে, তার কোনো বাইন্ডিং ইফেক্ট নাই, অ্যান্ড দ্যাট ইজ নট এ ফোর্স অফ ল। কারণ এখানে বলা আছে, এই 106-এর ভাষাটাই হচ্ছে এমন যে এটা একটা উপদেশমূলক, কি দিতে পারেন, একটা উপদেশ দিতে পারেন, সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। তাহলে উপদেশমূলক যখন দিবেন, এবং সেটা অবশ্যই হিয়ারিং এর মাধ্যমে হতে হবে। আপনারা সবাই জানেন 5 তারিখ বিকাল থেকেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কোনো জজ সাহেবকে পাওয়া যাচ্ছিল না, এবং জনগণ জনপ্রতিরোধের মুখে মাননীয় প্রধান বিচারপতিও তার বাসভবন প্রস্থান করেন। তাহলে সে বাসভবনে ছিলেন না। আমরা পরবর্তীতে আরেকটা জিনিস দেখলাম, 6 তারিখে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো। এই সংবিধানে প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়ার কোনো বিধান নাই। কারণ আপনি খেয়াল করে দেখেন, 8 তারিখ সন্ধ্যার আগ পর্যন্ত কিন্তু কোনো সরকার বাংলাদেশে নাই। তাহলে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো সরকার নাই।
তাহলে রাষ্ট্রপতি এই কনস্টিটিউশনের মধ্যে থেকে অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দিতে পারেন না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অব দ্য কনস্টিটিউশন। আমাদের সুপ্রিম কোর্টকে বলা হয়েছে গার্ডিয়ান অব দ্য কনস্টিটিউশন, এবং থার্ড শিডিউলে সুপ্রিম কোর্টের জাজদের কি দেওয়া আছে, তারা কি বিচার মানে শপথ নেবেন, সেই শপথটাও এখানে কি করা আছে, ইনকর্পোরেটেড করা আছে। ঠিক ইনকর্পোরেটেড শপথেও বলা আছে তারা সংবিধানের বাইরে গিয়ে, এই যে বলতেছে আমি প্রধান বিচারপতি নিযুক্ত সচিত শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী বিশ্বস্তের সহিত আমার পদের কর্তব্য পালন করিব, আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষক সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আবার বলতেছি, আমি বাংলাদেশের সংবিধানের আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। তো সংবিধানে তো এন্ট্রিম গভর্নমেন্ট নাই, তাহলে উনি 106-এ এন্ট্রিম গভর্নমেন্টের যে উপদেশ দিবেন সেটা তো এই কনস্টিটিউশন আন্ডারে উনি যে শপথ নিলেন সেটা দিতে পারেন না, তাহলে উনি শপথের ভঙ্গ করবেন। তাহলে সেই কারণেই 106-এর যে তৈরিকৃত, আবার বলে দিচ্ছি, এবং এখানে আমি একটা জিনিস আজকে বলতে চাই, আসিফ নজরুল যেটা স্বীকার করলেন এখন কয়েকদিন আগে তার একটা ইয়াতে দেখবেন যে উনি 2-3 দিন ধরে আর মানে বাংলাদেশের সম্মানিত সেনা বাহিনীর কার সাথে ওনার যোগাযোগ আছে সেটা বলেননি, কিন্তু আমি জানি না সেনাবাহিনী এর সাথে জড়িত বলে আমি বিশ্বাস করি না। আসিফ নজরুল সাহেব নিশ্চয়ই রর কারোর সাথে তার জড়িত ছিলেন, এবং রর পরামর্শেই আওয়ামী লীগ যেহেতু চলে গেছেন, সেহেতু কিভাবে আওয়ামী লীগকে প্রত্যাবর্তন অথবা ভারতের অনুগত কোনো সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তার পরামর্শে এই আজকের যে আইনমন্ত্রী ওনাকে সেই সময় অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দিলেন। দ্বিতীয় কথা বলে দিই, এইখানে রাষ্ট্রপতির যে ক্ষমতা সংবিধানে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর আপনাকে একটা একটা ছোট প্রশ্ন করি, এই যে কি 5 বলে, থেকে 8 তারিখের মধ্যে কি অ্যাটর্নি জেনারেল ছাড়া আর কোনো সাংবিধানিক পদে নিয়োগ হয়নি? কোনো পদে নিয়োগ হয়নি। আচ্ছা, ওয়াই অ্যাটর্নি জেনারেল ওয়াজ সো ইম্পর্ট্যান্ট এই আইনগত এই বিষয়গুলো? এই- 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 এইটাই বলতে অ্যাটর্নি জেনারেল নিয়োগ হওয়ার কোনো বিধানই নেই। সরকার হবে তারপর অ্যাটর্নি জেনারেল নিয়োগ হবে। আপনারা যদি খেয়াল করে দেখেন, ইভেন আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও নিয়োগ হলেন সরকার হওয়ার পরে, হুম। সরকার হওয়ার আগে না। সো যে এজেন্ডা, রয়ের যে এজেন্ডা, এই বাস্তবায়ন করতে গেলে 106-এর এই বুদ্ধিটা তো কে দিলেন? আসিফ নজরুল সাহেব তো তখন উপদেষ্টা না। আপনি একটা জিনিস বুঝেন, রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা আইন কর্মকর্তা নাই, পালায়ে গেছে, দিন সাহেব পালায়ে গেছে, এবং সরকার নাই, কোন উপদেষ্টা নাই। রাষ্ট্রপতি এই বুদ্ধিটা রাষ্ট্রপতিকে কে দিলেন? 5 তারিখে যখন সমস্ত রাজনৈতিক দল সেখানে বঙ্গভবনে উপস্থিত থাকলো, আমি চ্যালেঞ্জ করে বলতেছি কোন দল তাকে বলেনি কি করতে, এই অ্যাটর্নি জেনারেল। উপদেশ নিতে। একমাত্র বিএনপি জানে, কারণ এখন কথা পরিষ্কার হয়ে যাচ্ছে বিএনপি এই 106 নামাইছে, এবং এটার মূল কারিগরি হচ্ছে কে, আসিফ নজরুল সাহেব। এবার আরো একটা জিনিস দেখেন, এইটা নেওয়ার আগে উনি সংসদ ভেঙে দিলেন। কয় তারিখে? 6 তারিখে। এই সংসদ ভেঙে দিতে গেলেও প্রধানমন্ত্রীর কি লাগবেন? অনুমতি লাগবেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া যদি কোনো সংসদ ভেঙে দেয় সে আদেশ অবৈধ। আজকে যে ওনারা ভয়েড অ্যাবিনিশিয়া বলতেছে না, এটা ভয়েড অ্যাবিনিশিয়া নয়, সংসদ ভেঙে দেওয়াটাই আলট্রা ভাইরাস। উনি এই এই সংসদ ভেঙে দিতেই পারবেন না এই কনস্টিটিউশনের আন্ডারে, কারণ প্রধানমন্ত্রী নাই তো। প্রধানমন্ত্রীর অ্যাডভাইস ছাড়া সে পার্লামেন্ট ডিসলভ করতে পারবেন না, এবং যদি করে থাকেন কোনো অর্ডার দ্বারা, তাহলে সেটা আলট্রা ভাইরাস, ভয়েড অ্যান্ড উইদাউট লফুল অথরিটি। আমি কেন বলছিলাম একটা রিট করলে এই সরকারের কোনো লেজিটিমেসি নেই, কারো কোনো লেজিটিমেসি, বিকজ ইট ইজ এ সেটেল প্রিন্সিপল। কোথায় থেকে? 5th অ্যামেন্ডমেন্ট কেসে, যেটাকে মুন সিনেমা হলের কেস বলা হয়। এই মুন সিনেমা হলের কেসে স্ট্যাবলিশড হলেন কে, কি এস্টাবলিশড হলেন? জিয়াউর রহমান ট্রেসপাসার, এবং জিয়াউর রহমানের আমলে মার্শাল লয় যত অর্ডিন্যান্স দেওয়া হয়েছে সমস্ত অর্ডিন্যান্স অবৈধ, সমস্ত অর্ডিন্যান্স অবৈধ।
এবং এই জাজমেন্ট কিন্তু এখন পর্যন্ত বলবৎ, এই জাজমেন্ট কিন্তু চ্যালেঞ্জ করেনি কেউ। আচ্ছা, এই এখানে একটা প্রশ্ন করতে চাই যে এই জন্যই কি বিএনপি কে যখন এখন প্রশ্ন করা হচ্ছে যে গণভোটের মাধ্যমে তো মানে একেবারে ঠিক বর্তমান সময়ের মতোই প্রেসিডেন্ট জিয়াউর রহমানও মার্শাল ল প্রক্লেমেশন করলেন এবং ওই আদেশের অধীনেই গণভোট অনুষ্ঠিত করলেন 77-এর মেতে, এবং ওই গণভোটে উনি তখনকার মতো করে বৈধতা নিলেন এবং তার প্রায় 1 বছর পর জেনারেল ইলেকশন হইলো, ঠিক আমাদের অন্তর্বর্তী সরকারের টাইমের মতো। তো যখন বিএনপি কে বলা হয় যে আপনাদের তো জিয়াউর রহমানের শাসনামলের সাথে এই পুরো সিকোয়েন্স গুলো মিলে যাচ্ছে, মার্শাল ল প্রক্লেমেশন ইকুয়াল টু জুলাই সনদ আদেশ, তারপর গণভোট ইকুয়াল টু হচ্ছে ওই সময় 77-এর গণভোট এবং এরপর নির্বাচন। তো বিএনপি কখনোই আমি দেখলাম না যে এইটার উত্তর দিতে যে কেন জিয়াউর রহমানের সময়ের সাথে ইন্টারিমের এই গণভোট আদেশ এবং গণভোটের মিল নাই বা অমিল নাই। এটার উত্তর তারা কি দিচ্ছে না এই জন্যই যে সুপ্রিম কোর্টের রায় এখনো ওই ফিফথ অ্যামেন্ডমেন্টকে বাতিলের রায় বহাল, এই জন্যই কি? না, আমি আপনার এই উত্তরটা দিব। আমি খালি দেখাতে চাচ্ছিলাম যে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কি কি ঘটনা ঘটছে। আজকে তো সবকিছু বলা হচ্ছে কনস্টিটিউশনে। সো হুম। আমি খালি দেখাই যে যে ইউনূস সরকার গঠন করা হয়েছে সেটা কনস্টিটিউশনের কোনো একটা মানে বিধি বিধান মেনে করা হয় নাই। এবং হুম। 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত যা যা ঘটছে সমস্ত কিছু। এবং আরো একটা জিনিস আপনার দেখবেন, 7 তারিখে কিন্তু বিএনপি দাবি তুলছিল 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। আপনারা যদি খুব খেয়াল করে দেখেন, এবং ওইটা কনস্টিটিউশনের মধ্যে থেকে ওরা মধ্যে চাইছে। থেকেই হুম। তারা চেয়েছিলেন। সো সেটাকেও কিন্তু তারা সেখান থেকে সরে এসেছেন। তাহলে এই কনস্টিটিউশনে আছে, কনস্টিটিউশন অ্যাব্রোগেটেড হোক আর যাই হোক, 90 দিনের মধ্যে ইলেকশন করতে হবে। ইলেকশন তো 90 দিনের মধ্যে হয় না। এখন আমি যদি বলি যে 8 তারিখের যে সরকার গঠন হলো সেটাও সংবিধানের মধ্যে নাই। ওনাদের একটা কথা, যে রাষ্ট্রপতির কাছে কেন আপনারা শপথ নিলেন। আর আরো একটা জিনিস বলি, ওই শপথ যেটা না হয়েছে 3য় শিডিউলে, সেই শপথেরও বিধান নাই। এই শপথটাও হাতে লেখা ছিল। এই শপথটাও তখনই হাতে লেখা হলো যে ইন্টিম গভর্নমেন্টের উপদেষ্টারা কিভাবে শপথ নেবে সে তো কনস্টিটিউশনের মধ্যে নাই 3rd শিডিউলে। সেই জন্য তারা করলেন কি, ওই তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা আগে ছিল সেই অনুকূলে অন্তর্বর্তীকালীন সরকারের একটা হাতে লেখা শপথ নিলেন। সেই শপথটা তারা নিলেন রাষ্ট্রপতির কাছে। এখন কথা হলো দুইটা, যে রাষ্ট্রপতিকে সেদিন কে সরায়নি? বিএনপি সরায়নি। কারণ রাষ্ট্রপতি তো সে আমি পেতাত্তা, তাকে তো সরানোর প্রথম থেকেই দাবি ছিল। সমস্ত রাজনৈতিক দলগুলো, ছাত্ররা সবাই মিলে দাবি তুলেছিল। কিন্তু তখন বিএনপি কি বুঝালো, যে রাষ্ট্রপতিকে সরায় দিলে তাহলে তো কি হবে, একটা সংকটের সৃষ্টি হবে। কি হবে? একটা মানে সংকটের সৃষ্টি। সাংবিধানিক সাংবিধানিক শূন্যতা সো কল্ড। না, সংবিধান তো নাই। আমি আবার বলতেছি, আপনি তো সংবিধান মেনে কিছুই করতেছেন না। হুম। সাংবিধানিক শূন্যতা, এই শব্দটা হচ্ছে আর একটা ম্যানুপুলেটেড কথা। কারণ বিপ্লব কোনোদিন সংবিধান মেনে তো হয় না। জি। তাহলে সাংবিধানিক শূন্যতা তো 5 তারিখে হয়ে গেল, যখন শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভা, তার যতগুলো সংসদীয় সদস্য থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে প্রধান বিচারপতি সবাই যখন নিখোঁজ হয়ে গেল, তখনই তো সাংবিধানিক শূন্যতা অলরেডি গেছে। 2/3 অফ দ্য কনস্টিটিউশন ইজ ইন অপারেটিভ। তাহলে সাংবিধানিক শূন্যতা কি? বিপ্লব তো হয়েছে, সংবিধান মেনে হয়নি। তাহলে এই কথাটাও, যেটা আসিফ নজরুল সাহেবের বয়ান এবং এই ডেলি স্টারের বয়ান, সাংবিধানিক শূন্যতা, এটাও তারা খুব পরিকল্পিতভাবে করছে যাতে এই বিপ্লবটাকে সংবিধানের মধ্যে আনা যায়। বিপ্লবটাকে সংবিধানের মধ্যে আনতে পারলে বিপ্লবের আর কোনো ভ্যালু থাকবে না। এবার আপনার প্রশ্নের উত্তরে যাই। জিয়াউর রহমান 4টা কোশ্চিনের উপরে 77 সালে তিনি কি নিয়েছিলেন? গণভোট নিয়েছিলেন। সে গণভোটটা কেন উনি নিলেন? গণভোটটা এই কারণে নিলেন যে গণভোটটা কি, তার রাষ্ট্রপতি ক্ষমতা গ্রহণ, তার নীতি আদর্শ 19 দফা সঠিক কিনা সেজন্য জনগণের রায় চাইলেন। এবার একটু খেয়াল করে দেখেন, সেটাও সুপ্রিম কোর্ট বলে দিচ্ছে কিন্তু এটা অবৈধ। কোন সংসদ বলছে এটা অবৈধ আজ পর্যন্ত? এই সংসদ কিভাবে বলে যে এই গণভোট অবৈধ? কারণ এই ক্ষমতা তো সংসদকে দেওয়া নাই। সেপারেশন অফ পাওয়ার, মন্টেস্কুর যদি ধরেই নিই আমি কথার কথা, এই সংবিধান আছে। আমার প্রথম কথাই বলতেছি, এই সংবিধান 72-এর সংবিধান একটা অবৈধ সৃষ্টি। কারণ শেখ মুজিবুর রহমান শপথ না নিয়ে এই সংবিধানের
যা করছেন, এবং আমি 32 দিনে এই সংবিধান রচনা হয়েছে। সো আমি বলি, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে 72-এর সংবিধান এটা বাংলাদেশের মানুষের সংবিধান ছিল না, কোনো গণপরিষদ দ্বারা এই সংবিধান রচিত হয়নি। এই সংবিধান রচনার পরে জনগণের যে ম্যান্ডেট নিতে হয় সেটাও নেওয়া হয়নি। সেই জন্য এই মানে সংবিধান আপনার আপনার একটু যোগ করি, আপনার ব্যাখ্যাটা কি এটা যে 70-এর নির্বাচনে আওয়ামী লীগ যে বিজয়ী হয়েছিল তাদের ইশতেহারে এই সংবিধান মানে যে আকারে 72-এ উপস্থাপিত হয়েছে এটা আসলে 70-এর নির্বাচনের আগে আওয়ামী লীগের ইশতেহারে ছিল না, এবং একই সাথে 70-এর নির্বাচনটা হয়েছিলই আসলে গণপরিষদ করে সংবিধান রচনার জন্য, কিন্তু সেটা তো পাকিস্তানের সংবিধান। পরবর্তীতে স্বাধীন হয়ে যাওয়ার পর দেশে এসে ওনারা শপথ নেওয়ার পর গণপরিষদের সেই অধিবেশন বসে এই সংবিধানটাকে র্যাটিফাই করা হয় নাই, অথবা জনগণের রেফারেন্ডামও নেওয়া হয় নাই। এটাই সম্ভবত আপনার যুক্তি নাকি? না, যে এখানে আমার আরো কিছু যুক্তি আছে। আমার প্রথম যুক্তি হচ্ছে, শেখ মুজিবুর রহমান 10 তারিখে ফিরে আসলেন, 11 তারিখে সে প্রভিশনাল অর্ডার দিলেন উইদাউট শপথ। শপথ ছাড়া সে রাষ্ট্রপতি হতে পারে না। সো আচ্ছা, প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার দিলেন, সেটা ইল্লিগাল। তিনি 12 তারিখে কি পড়ালেন? শপথ পড়ালেন আবু সাইদ চৌধুরীকে। সেখানে লেখা ছিল প্রধান বিচারপতি শপথ পড়াবেন। শেখ মুজিবুর রহমান আবু সাইদ চৌধুরীকে শপথ পড়ালেন। সো তিনি যে অর্ডারটা নিজে দিলেন 11 তারিখে, 72 সালের 11ই জানুয়ারি, সেই অর্ডার তিনি ভায়োলেট করলেন, করে তিনি আবু সাইদ চৌধুরীকে নিয়োগ দিলেন। সুতরাং সেই নিয়োগটা অবৈধ। এবারে আসে বাংলাদেশ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্ডার, মার্চ 23শে মার্চ 1972 সালে দেওয়া হলো। একটু ডেটগুলো একটু মনে রাখেন। 23শে মার্চ 1972 সালে কি দেওয়া হলো? বাংলাদেশ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্ডার। কতজন মেম্বার? 430 জন মেম্বার। এই 430 জন মেম্বার কারা ছিল? ওই যে প্রভিন্সিয়াল কনস্টিটিউশন, এমএলএ আর মেম্বার অফ পার্লামেন্ট, এই 70 সালের ভোটে তাদেরকে নিয়ে। আচ্ছা, করলেন। এবার আসেন, 10ই এপ্রিল আপনি কনস্টিটিউশন কমিটি করলেন, কতজনকে নিয়ে? 34 জনকে নিয়ে। না এই, কিন্তু 72 সালে আপনার ওই মানে 70-এর প্রভিনশিয়াল এটা তো ওনারা আপনি থাকে। এক্সপ্লেনেশন দিচ্ছেন, সেজন্য আমি আর ওখানে গেলাম না। এটা করতে পারেন না উনি। এটা করতে হতো কনসেনসাসের ভিত্তিতে। তারপরে ধরে নেন 430 জনকে নিয়ে করলেন। 430 জন থেকে উনি 32 জনকে নিয়ে 10ই এপ্রিল কি করলেন? 34 জনকে নিয়ে 10ই এপ্রিল কি করলেন? একটা কমিটি গঠন করলেন। এই কমিটি করার ওনাকে এই ক্ষমতা দিল কে? 430 জন হচ্ছে গণপরিষদ যদি হয়ে থাকে, তাহলে 430 জন আলোচনা করবে, সবকিছু করবে। আচ্ছা ঠিক আছে, এটা 34 জন একটা ড্রাফট কমিটি, খুব ভালো কথা। এই ড্রাফট কমিটিতে সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়া আর কেউ ছিল না, এবং উনি কনস্টিটিউশনের এই ড্রাফটে কোনদিন সাইন করেননি। আপনি খালি খেয়াল করেন, 11ই এপ্রিল এই কমিটি প্রথম। ডক্টর কামাল হোসেন ছিলেন না? ডক্টর কামাল হোসেন সভাপতি ছিলেন। আচ্ছা। আচ্ছা দেখেন, এই ইয়াটা খালি ডেট গুলো দেখেন। 11ই এপ্রিল কমিটি প্রথম বসলেন। 11ই এপ্রিল বসার পর দ্বিতীয় সেশন তারা বসলেন। এন্ড অফ মে ডক্টর কামাল হোসেন চলে গেলেন ইন্ডিয়াতে কনস্টিটিউশনের ড্রাফট নিয়ে। তাহলে কনস্টিটিউশন ড্রাফট তৈরি হলো কয়দিনের মধ্যে? 11ই এপ্রিলের পরে 50 দিন। মে মাসে উনি চলে গেলেন। তাহলে হুম। রাফলি 30 থেকে 35 দিনের মধ্যে উনি ড্রাফট কমপ্লিট হয়ে গেল। উনি কি নিয়ে গেলেন সেটা কিন্তু এই 34 জনও জানে না, 430 জনও জানে না। উনি যে কলকাতায় যে কলকাতায় শেষ সময় যে মুখ্যমন্ত্রী ছিলেন, সে মুখ্যমন্ত্রী অ্যাসাইন করে দিলেন ব্যারিস্টার সুব্রত রায়চৌধুরীকে। সবাই যদি ভুলে না যান, সেই সময় কলকাতার যে মুখ্যমন্ত্রী ছিলেন তিনিও ব্যারিস্টার ছিলেন। এই সুব্রত এই ড্রাফটটা আসলে করে দেয়। তারপর জুন মাসে এই ড্রাফট নিয়ে ডক্টর কামাল হোসেন ইংল্যান্ডে যায়। ইংল্যান্ডে প্রায় মাসখানেক থাকার পর উনি ফিরে আসেন জুলাই মাসে। আর আমাদের এই ড্রাফট প্রস্তাবনা সারা বাংলাদেশের মানুষের কাছে আসে অক্টোবরের 10 তারিখে। আলোচনাটা হলো কখন? না, আপনি যে বললেন প্রস্তাবনাটা আসে বাংলাদেশের মানুষের কাছে, সেটা কিভাবে আসে, কোন আকারে? মানে ওখানে তো কোনো রেফারেন্ডাম বা একদম, সংসদ। না না, একদম এরকম মানে মুসা আল্লাহ সাল্লামের কাছে যেভাবে একবারে নাজিল হয়েছিল, ওইভাবে এনে ডক্টর কামাল হোসেন দিলেন। এবং ডক্টর কামাল হোসেন একটা ইন্টারভিউ আছে, দেখেন, যে আমি যখন ড্রাফট নিয়ে আসলাম
শেখ মুজিবুর রহমান তার পকেট থেকে আর একটা ড্রাফট বের করলেন, করে খালি সবুজ কালি দিয়ে আমি যা লিখছিলাম সব কেটে দিলেন এবং ওনার পকেটের ড্রাফটটা আমাকে দিয়ে বললেন এটা প্লেস। সো দেয়ার আর কন্ট্রাডিকশন। আমি এখন এই কথাটা এই জন্য বললাম যে আমি এই জন্য সবসময় বলি দ্য হাউ দিস কনস্টিটিউশন ওয়াজ ইন্ট্রোডিউস, যদি ইতিহাস দেখা হয়, সমস্ত ডকুমেন্ট দেখা হয়, চ্যালেঞ্জ করা হয়, কারণ কনস্টিটিউশন আবার চ্যালেঞ্জ করা যায় না, সমস্যাটা এই জায়গায়। কনস্টিটিউশন যে কোনো আর্টিকেল চ্যালেঞ্জ করা যায়, আমি এখন হুম। আর্টিকেল 1 থেকে 151 পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারবো, কিন্তু কনস্টিটিউশন চ্যালেঞ্জ করা যায় না। কিন্তু So, একটা প্রশ্ন, আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুলেছেন, সংক্ষেপে একটু যদি উত্তর দেন, সেটা হচ্ছে আহ, মানে যেটা বলা হচ্ছে যে 72-এর সংবিধানের যে মূল প্রিন্সিপাল গুলা, এগুলার মধ্যে তো অনেক কন্ট্রাডিকশন, যেমন আপনি ঐতিহাসিক কিছু কন্ট্রাডিকশন তুলে ধরলেন। আবার যে 4টা মূলনীতি ছিল, এই 4টা মূলনীতির মধ্যে সমাজতন্ত্র এবং গণতন্ত্র একটার একটার সাথে কন্ট্রাডিক্টরি। অ্যাটলিস্ট ওই 70s-এর দশকে গণতন্ত্র আর সমাজতন্ত্র কিন্তু আলাদাভাবে দেখা হইতো। সমাজতন্ত্র ছিল একটা ব্লকের ওয়ার্ল্ড অর্ডার, ওয়ার্ল্ড ভিউ, আর গণতন্ত্র ছিল আরেকটা ব্লকের। তো যাই হোক, এই কন্ট্রাডিক্টরি ভিউ গুলোকে এক জায়গায় মূলনীতি আকারে যে জড়ো করা হলো, এগুলো নিয়ে যদি আপনি এখন কথা বলেন, তো বলা হচ্ছে যে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলে আপনি 72-এর সংবিধান, তো 71-এর যুদ্ধের সাথে 72-এর সংবিধানকে কোরিলেট করাটা কতটুকু যুক্তিযুক্ত? কারণ 71-এর মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, সেখানে কিন্তু ছিল সাম্য, মানবাধিকার এবং আমি আরেকটা ভুলে গেছি, 3টা পয়েন্ট ছিল ওইখানে, কিন্তু এই 4টা মূলনীতি ছিল না, মানে 71-এর মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে। তো এই ব্যাপারটাতে আপনার মূল্যায়ন কি? আচ্ছা, প্রথম জিনিস আপনি বলছেন, আপনাকে আমি দুইটা জিনিস দেখাই। একটা জিনিস হচ্ছে এটার নাম কি, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, এলএফও। জি। এলএফওটা আজকে যে জুলাই সনদ, তখন এলএফওটাও ছিল এই জুলাই সনদের মতো। এই এলএফওতে শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলো সাইন করবে। এলএফওতে কি লেখা ছিল, এলএফ এর ওয়ান অফ দা, এটা হচ্ছে 20-এর বিতে ছিল, 20-এর বিতে কোনো ইসলামিক আইডিওলজি বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা যাবে না। এবং 70 সালে যে ইস্তেহার দিলেন আওয়ামী লীগের, সেটা আমার সামনে আছে, সেই ইস্তেহারেও দেওয়া হলো তারা কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করবেন না। তাহলে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র তাহলে সরাসরি এর সাথে কি হচ্ছে, কন্ট্রাডিক্ট করতেছে। কারণ আপনাকে তো লোকে ম্যান্ডেট দিছে এলএফওর ভিত্তিতে, তাহলে আপনি যে 70 সালে ইলেকশন করলেন এলএফওর ভিত্তিতে, সেখানে তো আপনার ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র জিনিসটা নাই। জি। তাহলে আপনি যখন মূল নীতির কথা, আপনি আবার যে কথাটা বললেন সেটা হচ্ছে আমাদের যে প্রথম, আপনি এটাও যদি একটু দেখেন, আমি একটু দেখেন প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্টে যদি আপনি দেখেন, এখানে কিন্তু ধর্মনিরপেক্ষতার কথা বলা নাই, বা সমাজতন্ত্রের কথাও বলা নাই। আর আরো একটা কথা বলে দিই, এই প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্ট ওয়াজ রিটেন বাই জ্যাকব, রিটেন বাই জ্যাকব। জ্যাকব। এই জ্যাকব এটা লিখে দিলেন, ড্রাফট করে দিলেন, এবং এটা পুরাটাই লিখে দিয়েছে এই যে সুব্রত বাবুর কথা বলতেছি, সুব্রত বাবুর। এবং এখানে সাহায্য করছিলেন তখন ব্যারিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায়, যিনি 1972 সালে কলকাতার মুখ্যমন্ত্রী ছিলেন। সো কিন্তু এই কিন্তু আলোচনা। কিন্তু তারা তো প্রশ্নটা স্টিল ভ্যালিড, যে একই সূত্র যদি 71-এর ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স বা প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স লিখে দিয়ে থাকে, আবার 72-এর কনস্টিটিউশনের ড্রাফটও আপনি বলতেছেন ওই সোর্স থেকে আসছে, কিন্তু এই দুইটার মধ্যেও আমরা একটা বিরোধ দেখতে পাচ্ছি কেন তাইলে? অর্থাৎ আপনি যদি দেখতে পান, আপনি হচ্ছে যখন 71 সালে যেটা সাম্য দিলেন, আর আপনি যখন স্বাধীনতা পেয়ে গেলেন, তখন ওনারা দুইটা সোর্স ছিল। একটা হচ্ছে সোভিয়েত রাশিয়া যদি আপনাকে কি দিতে হয়, রিকগনিশন দিতে হয়, তাহলে আপনাকে সমাজতন্ত্র লাগবে। সমাজতন্ত্র ঢুকাতে হবে। আচ্ছা। আর সেকুলারিজম না ঢুকালে ওনারা সেই সময় ইন্ডিয়া বললেন যে এই দুটা ঢুকিয়ে এটা ওই ওই জন্যেই ওই বইটা আচ্ছা। আচ্ছা, তার মানে দীক্ষিতের বই রিকগনিশন যদি পাওয়ার আপনারা জন্য। পড়েন, রিকগনিশন পাওয়ার জন্য। এবং দেখেন যে আপনি সবচেয়ে শেষে যারা রিকগনিশন দিছে তারা কিন্তু এই দুটাতে বিশ্বাসী ছিল না। প্রথম দিকে যারা যারা রিকগনিশন দিছে তারা সবাই কিন্তু এই ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতান্ত্রিক কান্ট্রিগুলো কিন্তু বেশি রিকগনিশন দেয়। এনিওয়ে, যে কথায় আপনার ওখানে ছিলাম, তাহলে এই কনস্টিটিউশন অনুযায়ী এ সরকার গঠন হলো না, বিপ্লবের ভিত্তিতে একটা দেশ গঠন হলো। তাহলে এই গণভোট
বললাম যে জিয়াউর রহমানের সময় আপনার প্রশ্নের উত্তরে জিয়াউর রহমান সাহেবের যে গণভোট হলো, সেই গণভোটকে কি বললেন? অবৈধ বললেন কি? একমাত্র সুপ্রিম কোর্ট। কারণ এই কনস্টিটিউশনের 102-তে বলা আছে সুপ্রিম কোর্ট ছাড়া অন্য কেউ কোনো আইনের লিগ্যালিটি নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না। এবং সংসদের ওই ক্ষমতা নাই যে 102 নিয়ে কি কোনো প্রশ্ন তোলার। সংসদ কি করতে পারে? সংসদের কাছে আইন আছে, আইন পুনর্লিখন করবে। সেই আইনটা ভ্যালিড না ইনভ্যালিড সেটা দেখার ক্ষমতা কার নাই? সংসদের নাই। এখন প্রশ্ন হচ্ছে যে সংসদ সার্বভৌম কিনা। সংসদ যদি সার্বভৌম হয় তাহলে সংসদ কি যা ইচ্ছা তাই করতে পারবে? যেমন ব্রিটিশ পার্লামেন্ট বলে, মানে used to say, the British Parliament can do and undo anything except to make a man a woman, woman a man. সো ব্রিটিশ পার্লামেন্টে যে কোনো আইন তৈরি করা যায় এক্সেপ্ট একটা ছেলে মানুষকে মেয়ে মানুষ ঘোষণা করা আর মেয়ে মানুষকে ছেলে মানুষ ঘোষণা, সেটাও এখন পারে। আমাদের এই কনস্টিটিউশন তা না। আমাদের কনস্টিটিউশন, ব্রিটেনেরটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন বা আনকডিফাইড কনস্টিটিউশন। সো আনরিটেন কনস্টিটিউশনে পার্লামেন্ট ইজ দ্য সুপ্রিম ল বা সুপ্রিম অথরিটি। আমাদের এখানে গার্ডিয়ান অফ কনস্টিটিউশন কিন্তু সুপ্রিম কোর্ট। ইংল্যান্ডে কিন্তু সুপ্রিম কোর্ট গার্ডিয়ান অফ কনস্টিটিউশন না, সেখানে হচ্ছে পার্লামেন্ট হচ্ছে গার্ডিয়ান অফ কনস্টিটিউশন। আমাদের আর্টিকেল 7 যে কেউ পড়ে দেখবেন, এখানে বলা আছে জনগণ রাষ্ট্রের মালিক। শব্দটা কিন্তু মালিক ইউজ করা হয়েছে। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তা প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয়, তাহলে তো এখানে লেখা থাকতো প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতা প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন এবং কর্তৃত্বে কার্যকর হবে। কিন্তু আবার এইটা কিন্তু আমার একটা প্রশ্ন ছিল শাহরিয়ার ভাই, যে কি এই যে বলেন? সার্বভৌমত্ব নিয়ে যে বিতর্কটা হচ্ছে জি, কনস্টিটিউশনে, তো আপনি যেটা বললেন যে আর্টিকেল 7-এ ক্লিয়ারলি বলা যে জনগণ মালিক বা সার্বভৌম, কিন্তু সেই সার্বভৌম অথরিটিটা প্রত্যেকটা জনগণ তো এক্সারসাইজ করতে পারছে না, তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইলেক্টেড মেম্বাররা পার্লামেন্টে যাচ্ছে। কিন্তু পয়েন্ট হচ্ছে, জনগণ যখন ডিরেক্ট ডেমোক্রেসিতে গণভোট এক্সারসাইজ করে, সেটা কি তাহলে পার্লামেন্টের উপরে উঠে যায়? যদিও সংবিধানে গণভোটের বিধান এই মুহূর্তে নাই, হয়তো একসময় ছিল আগে, এখন না, নাই। তো এখনো আছে। এখনো আছে, বলে দিচ্ছি, গণভোটের বিধান এখনো আছে, আমি সেটাতে নিয়ে যাব। প্রথম কথা হলো জনগণ তার সার্বভৌম ক্ষমতা, ওই যে পার্লামেন্টে বোধহয় বলছিল না যে হবস লক রুশো, এই জি। রুশো হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে হচ্ছে আমি আমার সার্বভৌম ক্ষমতা আমি একজনের হাতে ন্যস্ত করব। তাহলে কিসের ভিত্তিতে ন্যস্ত করব? সেটা হচ্ছে তার পলিটিক্যাল ম্যানিফেস্টোর উপর ভিত্তি করে। হুম তাহলে হুম বিএনপি যে ভোটটা পাইছে, সে ভোটটা কি তার নির্বাচনী ইশতেহারের উপর ভিত্তি করে। এই নির্বাচনী ইশতেহারের বাইরেতে বিএনপির কোনো এমপি যেতে পারবে না। হুম। আপনি আবার বলেন। সে তাহলে বুঝলাম তার সার্বভৌম, তাদের কথাতেই বললাম, অল দ্য ইলেক্টেড মেম্বার এক্সারসাইজিং দ্য পাওয়ার অফ দ্য অন পিপল বিহাফ অন অন বিহাফ অফ বিহাফ দ্য অফ দ্য পিপল। পিপল, সো ফার রিলেটস টু, সো ফার রিলেটস টু নির্বাচনী ইশতেহার। নির্বাচনী ইশতেহারে যেটা নাই সেটা তো আমি দিইনি তাকে ক্ষমতা। তো নির্বাচনী সেক্ষেত্রে ভাই হ্যাঁ ভোটের পক্ষে তাদের যে অফিসিয়াল অবস্থান ছিল, সেটাও কি অন্তর্ভুক্ত হবে কিনা তাহলে? এই 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 জায়গাতে যাচ্ছি। তাহলে প্রথম কথা হলো এই ইশতেহারের প্রথমেই ছিল তারা সংস্কার করবেন সংবিধানে। একদম প্রথমেই ছিল কি তারা একটা সংস্কার কমিশনও করবেন। সংস্কার কমিশন, কিন্তু সংশোধন হুম। কমিশন না। এবং সংবিধান সংস্কার করবেন। দ্বিতীয় এটা কথা হচ্ছে বলছি, এটা হচ্ছে আপনি 31 দফার 1 নম্বর দফার কথা বলতেছেন। কথা বলতেছি। এবং আরেকটা জিনিস তারা বললেন কি, যে তাদের এই নির্বাচনী ইশতেহারে যেগুলোতে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে এই জুলাই সনদে, সেগুলো বাদে অন্য সবগুলো হুবহু তারা পালন করবেন। বিচার বিভাগীয় সচিবালয়ে কোনো নোট অফ ডিসেন্ট কোনো পার্টির দেয়নি। এখানে সমস্ত দল একমত ছিল, 30টা পার্টি, কোনো পার্টি নোট অফ ডিসেন্ট দেননি। তারপরে কিন্তু সেটা তারা কি করে দিলেন? বাতিল করে দিলেন। তাহলে আমি তারা, আসলে অধ্যাদেশ গুলোতে যাইতাম গণভোটের প্রশ্নের পর, বাট আপনি হ্যাঁ আপনি আমি চালান আমি অসুবিধা নেই। নিয়ে যাচ্ছি। আচ্ছা, হুম। তাহলে প্রথম কথা হলো যে পার্লামেন্ট সার্বভৌম, এই কথাটা আমাদের কনস্টিটিউশন অনুযায়ী ঠিক না। পার্লামেন্ট হ্যাভ এ লিমিটেশন, এটাকে বলা হয় পার্লামেন্টারি লিমিটেশন। হুম। পার্লামেন্টারি লিমিটেড বলেই 15 অ্যামেন্ডমেন্ট বাতিল ঘোষণা করলো। আবার বলে দিচ্ছি, এটা কেশবানন্দ ভারতীতে আসছে যে পার্লামেন্ট বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশন চেঞ্জ করতে পারবে না।
সো পার্লামেন্ট হ্যাভ এক্সপ্রেস অ্যান্ড ইমপ্লাইড লিমিটেশনস। সো যখন কোনো কিছু লিমিটেশন থাকে তখন তাকে সোভরেন বলা যাবে? সোভরেন বলা যাবে না। পার্লামেন্ট যা ইচ্ছা তাই করতে পারে না। তার আর একটা উদাহরণ হচ্ছে এরশাদ সাহেব হাইকোর্টের বেঞ্চ দিয়েছিলেন বিভিন্ন জেলাতে, যেটা অষ্টম সংশোধনী কেসে কি করছিলেন, অনারেবল সুপ্রিম কোর্ট বলছে দিস ইজ আল্ট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন। এবং সেই কিন্তু সময় একটা কিন্তু আপনি যদি মৌলিক ফান্ডামেন্টাল স্ট্রাকচার চেঞ্জ করতে চান এই কনস্টিটিউশনের, তাহলে কি হুম, এই কনস্টিটিউশনের অধীনে কোনো রাস্তা বলা নেই? এই রাস্তা বলা নাই না। এই সংবিধানের অধীনে আপনি করতে গেলে আপনার ফাঁসি হবে। আচ্ছা, তার মানে রাস্তা বলা নাই তো আপনি পরেকার বেসিক কথা। বেসিক স্ট্রাকচার চেঞ্জ বেসিক করতেই স্ট্রাকচার পারবেন না। চেঞ্জ করতে আপনি হাত দিতে গেলে আপনার ফাঁসি হবে। যেভাবে ওনারা বললেন যে কি নাই, গণভোটের বিধান নাই, আবার তাহলে বলতে হবে যে তাহলে এখানে ফাঁসি হবে। কেন এই কথাটা বললাম, যে এই এই মামলায় আমি ওয়ান অফ দা লয়ার। এই 15 অ্যামেন্ডমেন্ট কেসের রিট নাম্বার হচ্ছে 12431। এখানে 15 অ্যামেন্ডমেন্টের কিছু জিনিস বাদ দিলেন, দিয়ে সালাউদ্দিন সাহেব কিভাবে মানুষকে বোকা বানালেন দেখেন। কিছু জিনিস বাদ দিলেন, বাদ দেওয়া মধ্যে বললেন কি এই গণভোটটাকে বাতিল করাটাকে হাইকোর্ট অবৈধ বলছিলেন, 7 ক খকে অবৈধ বলছিলেন, এবং রেস্ট অফ ইট এটা ছেড়ে দিলেন কার উপরে, বললেন যে নেক্সট পার্লামেন্ট এটা কি করবে, ডিসাইড করবে। তার এগেনস্টে আমরা সিপি ফাইল করছি, তার এগেনস্ট সিপি মানে অ্যাপিলেট ডিভিশনে গেছি, অ্যাপিলেট ডিভিশন সে মামলার শুনানি করছি, শুনানি চলমান। শুনানি চলমান থাকা অবস্থায় কিভাবে সালাউদ্দিন সাহেব বলেন যে আমাদের উপর দায়িত্ব দিছেন ওই হাইকোর্টের ওই রায় করার জন্য, আমরাই চিন্তা করব কোনটা হবে কোনটা হবে না। মানে এবং এটা এই কি আপনি সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়ের কথা বলতেছেন, বিচার বিভাগীয়? খালি সুপ্রিম কোর্ট পুরা সচিবালয় না, পুরা কনস্টিটিউশনে 15 অ্যামেন্ডমেন্ট, হুম যে হুম। 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে পুরা সংবিধানটাকে চেঞ্জ করে ফেলে দেওয়া হয়েছে, 72 সাল সংবিধানে নিয়ে যাওয়া হয়েছে। যেমন আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সরিয়ে দেওয়া হয়েছে, বিসমিল্লাহ রহমানির রহিমের মিনিং চেঞ্জ করে দেওয়া হয়েছে, এই মানে সমস্ত ক্ষমতা হাসিনাকে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীকে। এই যে মানে পুরা সংবিধানটাই মোটামুটি চেঞ্জ করে ফেলে দেওয়া হয়েছে। এবং এই যখন আর্গুমেন্ট হয়, আমরা আর্গুমেন্ট করি, সেই সময় কিন্তু আজকের আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি আমার সামনে দাঁড়ায় থেকেই উনি আর্গুমেন্ট করছেন। সো সালাউদ্দিন সাহেব এই যে জাতির সাথে যে প্রতারণাটা করলেন হাইকোর্টের নাম করে, এর জন্য ওনার একদিন বিচার হবে, কারণ উনি কন্টেম্প অফ কোর্ট করে ফেলেছেন। কারণ এই হুম। এই এই রায়টা তো অলরেডি অ্যাপিলেট ডিভিশনে গেছে। এবার আসেন, আমি যেটা বুঝাতে চাইছিলাম তাহের ভাই, একটা ছোট প্রশ্ন, মানে আমি আসলে খুব আগ্রহী তো এই আইনের বিষয়গুলো বোঝার জন্য। বলেন। যেটা আপনি বললেন যে মৌলিক স্ট্রাকচারে হাত দিতে গেলেই এই এই সংবিধান অনুযায়ী ফাঁসি হবে, তা আমার প্রশ্ন হচ্ছে 1990-তে যখন গণ অভ্যুত্থান হলো এরশাদ পতনের পর, এবং আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে এই ওই পার্লামেন্টারি 91 সালে আপনি গণভোটের কথা বলতেছেন? জি, তখন কিভাবে হ্যাঁ, হইল? এই 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 কথাটা হলো, তখন এই বিধান এই পঞ্চদশ সংশোধনের আগে ওটা ছিল না। এবং তখন কি বিধান ছিল, যে রেফারেন্ডাম ছাড়া, আবার বুঝে নেন, রেফারেন্ডাম ছাড়া আপনি করতে পারেন না। এবার আপনাকে আর একটা জিনিসে নিয়ে যান, 91 সালের সাথে কিন্তু দেখবেন 90-এর অভ্যুত্থানের সাথে প্রায় সময় তুলনা করে বিএনপি, এবং আইনমন্ত্রীও বলে যে 24 আর 90 এক, যেটা আর একটা মিস রিপ্রেজেন্টেশন। 90 সালে যা কিছু করা হয়েছে সব সংবিধানের মধ্যে থেকে করা হয়েছে। যেমন শাহাবুদ্দিন সাহেবকে প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতি একবারে সরাসরি করা হয়নি, তাকে আগে ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ পড়ানো হয়েছে। এরশাদ সাহেব তাকে ভাইস প্রেসিডেন্ট হিসাবে শপথ পড়াইছেন। তারপর মওদুদ সাহেব স্টেপ ডাউন করলেন, এরশাদ সাহেব স্টেপ ডাউন করলেন, এবং তারপরে শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেন। কারণ এরশাদ সাহেব তো পদত্যাগ করলেন 6 তারিখে। এগুলো সব ঘটনা হলো 6 ডিসেম্বর। দ্বিতীয় কথা, 3 দলীয় ঐক্যজোটের রূপরেখা ছিল। আজকে বিএনপিকে কেন বিশ্বাস করবেন না, এই যে যেমন আজকে ইরান বললেন যে আমেরিকার সাথে আমরা বসতেছি কিন্তু অবিশ্বাস নিয়ে বসতেছি। কেন এই কথাটা বললেন? এই 3 দলীয় রূপরেখার মধ্যে ছিল কি, ছিল যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে যাবে। এবং এইটা সেই সময় প্রতিটা দল তাদের পলিটিক্যাল ম্যানিফেস্টোতে দিলেন, এবং এটাও বললেন যে যে দলে জয়লাভ করুক, গণভোটে যদি এটা পাশ হয় তাহলে তারা সেটা কি করবেন, ইমপ্লিমেন্টেশন করবেন। ঠিক তাই হলেন। 3 দলীয় রূপরেখার ভিত্তিতে কি হলো, পার্লামেন্ট ইলেকশন হলো, পার্লামেন্ট ইলেকশনে জনগণ রায় দিলেন, বিএনপি তারপরে এটা রেফারেন্ডামে দিয়ে তারপরে কনস্টিটিউশন চেঞ্জ করলেন। আজকে তো সেই বিষয়টা তা না।
আজকে বিষয়টা কি? আজকে বিষয়টা হচ্ছে আপনি কনস্টিটিউশনের বাইরে একটা সরকার চলতেছে, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং কিন্তু এর জন্য। কিন্তু তিন দলীয় জোটের রূপরেখায় কি তত্ত্বাবধায়ক সরকার আনার বিষয়টা ছিল কিনা, যে তত্ত্বাবধায়ক ছিল, সরকার? ছিল, এবং সেজন্য তারা সেটা মানেনি না। আপনাকে আরো বলে দিচ্ছি, 3 দলীয় রূপরেখায় যা যা ছিল, একমাত্র পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট ছাড়া আর কিচ্ছু মানেনি, আচ্ছা। একটা হরফ মানেনি। সো, এবং আরো একটা জিনিস বলে দিই, এই যে আজকে আমান ভাইরা আছেন, আমি চ্যালেঞ্জ দিলাম, আমান ভাইরা তখন সর্বদলীয় ছাত্র ঐক্যের ব্যানারে একটা 11 দফা করছিলেন, সে 11 দফারও এক দফা মানা হয়। সো আজকে আপনি দেখেন, আপনি একটা পলিটিক্যাল কনসেনসাস, দিস এ পলিটিক্যাল কনসেনসাস কি, জুলাই সনদ 270 দিন আপনারা বসলেন, 270 দিন বসলেন, বসে আপনি তখন বললেন যে এটা ইমপ্লিমেন্টেশন ছাড়া কেউ সাইন করতে চাইলেন না। আবার খেয়াল করে দেখেন, যখন 270 দিনে সব ঠিক হয়ে গেল, এটা এটা করা হবে, এবং বিএনপি কি করলেন দেখেন, আপনি একটা জিনিস আমি খুব দুঃখ ভারাক্রান্ত ভাবে বলতেছি। বিএনপি বললেন কি, যে সবগুলোতে মোরললেস 4-5টা বাদে সবগুলো নোট অফ ডিসেন্ট দিয়ে দিলেন, নোট অফ ডিসেন্ট দিয়ে দিলেন। এবং আমার এনসিপি ভাইরা এবং জামাত ইসলামের ভাইরা এটা বুঝতে পারলো না যে কার পরামর্শে তিনি সব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে দিলেন। এবং করলেন কি, ওই নোট অফ ডিসেন্টের নিচে আবার দিয়ে দিলেন যে এই নোট অফ ডিসেন্ট গুলো তারা কি করবেন, তারা তাদের নির্বাচনী ইশতেহারে দিবেন, নির্বাচনী ইশতেহারে দেওয়ার পরে যদি জনগণ এটার পক্ষে রায় দিবে যে পার্টিকে, সে এটা ইমপ্লিমেন্ট করবে। তখনই সব রাজনৈতিক দলগুলো বললো, লাস্টের দিন দেখেন একদিন এক্সটেন্ডেড করা হয়েছিল এই কনসেনসাস কমিশনের, কারণ দেখলে তো এটা অবাস্তব, এইভাবে দেখলে জীবনে কোনো দিন এই জুলাই সনদ বাস্তবায়ন করা সম্ভব হবে না। তখন সবাই বললো আমরা সাইন করব না, কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে, হবে না তার আগ পর্যন্ত, কিভাবে ইমপ্লিমেন্টেশন হবে এটা আগে জানবো, তারপর হবে। তখন কিন্তু তারা কি বললেন, এই বিএনপি কি দিলেন, আপনি একটা জিনিস দেখেন সংসদে রেকর্ড, সারাদ্দিন সাহেব বলছে ঠিক আছে গণভোটে দেওয়া হবে, গণভোটে যা হবে তাই মেনে নেওয়া হবে। আজকের পানি মন্ত্রী, উনি উনি নিজে বলছেন, উনি তো ছাত্র নেতা, উনিও বলছেন আরে গণভোটের উপর কিছু আছে, গণভোট তো গণরায়, 2/3 মেজরিটি পান আর মানে 300 জন আসন পাইলেও লাভ নাই, কারণ গণভোট হচ্ছে মানুষের আশা আকাঙ্ক্ষার, সেটা হচ্ছে সার্বভৌম ক্ষমতা, সেটাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট পাওয়ার, আচ্ছা, এই এটাকে গণভোট প্রসঙ্গে আমরা শেষ করে দিচ্ছি, একটা ছোট জিনিস আমি বলি, যে আপনি যেটা বললেন যে সালাউদ্দিন সাহেব হচ্ছে গণভোটের প্রস্তাবক, যেটা আমরা ইতিমধ্যে মনে হয় সবাই জেনে ফেলছে, যে উনি এটা প্রস্তাব দিলেন যে যদি জনগণ মানে গণভোটের রায় দেয় তাহলে এটা বাইন্ডিং হবে সবার জন্য, ইলেক্টেড সব এমপিদের জন্য। তো এখন তো এটা মানে যেহেতু এখন হচ্ছে যে আপনার 2010 সালের আগে না, সোশ্যাল মিডিয়ার কারণে সবাই ইনফরমেশন, অ্যাক্সেস টু ইনফরমেশন ইজ ভেরি ইজি, সবাই কিন্তু জেনে যাচ্ছে। তো এগুলো তো ওনাদের পলিটিক্যাল রেপুটেশনের জন্য খারাপ, ব্যক্তিগত এবং দলগত ভাবে। আবার ওনারা যে এই যুক্তিগুলো দিচ্ছেন যে গণভোট তো সংবিধানে নাই, তো এবং আপনি মনে হয় ফেয়ার এনাফ ভাবে এটা অলরেডি ডিসকাস করেছেন, কিন্তু গণভোটের বিষয়গুলো সবসময়ই এক্সট্রা কনস্টিটিউশনাল ম্যাটার ডিসাইড করার জন্যই করে, আমরা যেরকম ব্রেক্সিটের ক্ষেত্রে দেখছি বা স্কটল্যান্ড স্কটল্যান্ডের স্বাধীনভাবে কিনা। স্বাধীনতার ক্ষেত্রে তো দেখছেন। এই বিষয়গুলো যখন হয় তো গণভোট তো সবসময় দেখা হয় গণরায় না, হিসেবে এখানে একটু আপনাকে সংবিধানেরও উপরে। থামায় দিব ভাই, এখানে একটু থামায় দিব, দেখেন জি জি। তাহলে ওইটা না, অটটুকুন না। ওনারা বললেন 93-তে আসেন, কে বিএনপি আবার বলেছি 93-তে আসেন, অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধান কি করা যায় না, পরিবর্তন করা যায় না। জি। তখন প্রস্তাবনা ওনারাই দিলেন অর্ডারের মাধ্যমে হতে পারে, কি মাধ্যমে হতে পারে, অর্ডারের মাধ্যমে। এটাও বিএনপি বলছে, এটাও বিএনপি বলছে। এবং এই অর্ডারের মাধ্যমে কেন, অর্ডারের ডেফিনেশনের মধ্যে, অ্যাক্টের ডেফিনেশনের মধ্যে অর্ডারও আছে, 152 ডেফিনেশনের মধ্যে তাও আছে। ওনাদের কথা মতো এই অর্ডার দিল। আমি কিন্তু বারবার প্রস্তাব করছিলাম যে কি, প্রথমে হবে রেফারেন্ডাম, রেফারেন্ডামের ভিত্তিতে নতুন কনস্টিটিউশন রচনা হবে, নতুন কনস্টিটিউশনের ভিত্তিতে আপনার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। কিন্তু এই 93 আজকে যে পার্লামেন্টে বলতেছেন যে এই অর্ডারটা কি করা যাবে না, এটা আনলফুল, এটা ভয়েড অব ইনিশিও, কারণ রাষ্ট্রপতি এটা দিতে পারে না। তাহলে আমি আপনাকে একটা জিনিসই বলতে চাই, রাষ্ট্রপতি তাহলে এই যে পার্লামেন্ট ভেঙে দিল, চিফ জাস্টিস নিয়োগ দিলেন, অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিলেন,
তো কোনোটাই তো এই কনস্টিটিউশন অনুযায়ী পারে না। সবগুলাই, হ্যাঁ সবগুলাই তাহলে অথরাইজ। আপনি আচ্ছা, একটাকে কেন বলতেছেন কিন্তু ভাই ইল্লিগাল? আপনাদের আপনাদের জোট সঙ্গী এনসিপি তখন তো তারাও এই আগে নির্বাচনের ব্যাপারে না করে একই দিনে গণভোট এবং নির্বাচন হওয়ার ব্যাপারে বিএনপির সাথে একমত হয়ে গেছিল। তো আপনি কিভাবে বলবেন এই বিষয়টা? আচ্ছা, এটাতে আপনাকে একটা জিনিস বলে, এই অপ্রিয় সত্য অন্যভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। সেটা হচ্ছে বিএনপির চাল চাল ছিল তিনটা। বিএনপি তিনটা চাল চলে। এক নম্বর হচ্ছে ইউনূস সাহেবের কে চারিত্রিকভাবে অ্যাসাসিন করতে হবে, এবং সেইভাবে তাকে ইউজ করলো কে? সে ইউজ করলো হচ্ছে আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা করলেন কি, ইউনূস সাহেব বোঝার আগেই 5 থেকে 600 কোটি টাকার গ্রামীণ ব্যাংকের ভ্যাট এক ইয়াতে প্রজ্ঞাপনের দ্বারা মাফ করায় দিলেন। ইউনূস সাহেব কিছু বুঝে ওঠার আগেই, কিন্তু ইউনূস সাহেব চায়ও নি, অ্যাজ ফার অ্যাজ মাই নলেজ। ইউনূস সাহেবকে বললো না, এটা তো আপনার, আপনি তো লেজিটিমেটলি আইনে আছে, এখানে পাবেন, আপনি নিয়ে নেন। নিয়ে করলেন কি, পরক্ষণেই বিএনপি আলাদা দিক দিয়ে বলে দিলেন যে ইউনূস সাহেব যে এমন কোনো কাজ নাই, করতেছেন না। বিশ্ববিদ্যালয়ের অনুমতি, অনেক বিশ্ববিদ্যালয়ের অনুমতি দিচ্ছে, তার মধ্যে গ্রামীণ ব্যাংকেরও একটা দিচ্ছে, কিন্তু ওটাকে হাইলাইট করা হলো মিডিয়ার মাধ্যমে। দিয়ে কি করা হলো, ইউনূস সাহেবকে একটু উইক করে দেওয়া হলো। এবার আসেন, এনসিপি কে 30টা আসন দেওয়ার কথা বলল বিএনপি, বলল তোমরা দুইটা জিনিসে খালি রাজি হও। কি দুইটা জিনিসে রাজি হবা? গণভোট একই দিনে দেওয়া হবে। কিসে দেওয়া হবে? আর পিয়ার পদ্ধতি মেনে নিও না। দেখেন জামাতে ইসলাম যে 5 দফায় পিয়ার পদ্ধতি এবং গণভোটের জন্য আন্দোলন করলো, তখন এই এনসিপি কিন্তু বললো কি পিয়ার পদ্ধতি মানি না। না, পিয়ার ওরা উচ্চ পদ্ধতি, কক্ষে, আমার মনে হয় উচ্চ কক্ষে পিয়ারের ব্যাপারে এনসিপি রাজি ছিল। আগে আমার কথাটা শুনেন, উচ্চ কক্ষ তো পরের ব্যাপার, আগে পিয়ার তো আপনাকে, ওরা তো এই কথা পিয়ারে তো সমর্থন করলো না। পিয়ার সমর্থন তো করলেন না, এবং আপনি একটা পিয়ারের আন্দোলনে ওনারা আসলেন না তো ভাই। আপনি এবং সাথে সাথে তারা কি করলেন, একই দিনে গণভোটক এই দাবিটাকে মেনে নিলেন। আমি কিন্তু দোষ দিচ্ছি না, এগুলো সবই রাজনৈতিক ভুল। এটা রাজনৈতিক ভুল, এটা জামাতে ইসলামেরও আছে, জামাতে ইসলামেরও নাই যে তা না। জামাতে ইসলাম এই জিনিসটাকে, জামাতে ইসলামও কিন্তু পারতেন যে ইলেকশন করবো না আমাদের দাবি না মানলে, ইলেকশন করব না, নির্বাচন করব না, আগে এই সংবিধান সংস্কার হতে হবে, তাছাড়া নির্বাচনে যাব না। নির্বাচনের মাঠে যখন, এবার আরো একটা জিনিস বুঝে বলে দিই, বাংলাদেশে ইউএন এর অফিস করার কথা ছিল, ওই হিউম্যান রাইটস এর। এটা বিএনপি বিরোধিতা করলো, সাথে জামাতকেও নিল, জামাতও বিরোধিতা করলো। এটাকে আবার আমেরিকা কি করলো, এই এই যে বিরোধিতা করলো, এটাকে কিন্তু আবার পোর্ট্রেট করে দিল যে জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো বাংলাদেশে এই অফিসটা চায় না, কারণ এখানে ট্রান্সজেন্ডারদের রাইটস জড়িত, বলে আপনাকে আমেরিকার বিরুদ্ধে দাঁড় করায় দিল। সো আমরা অনেক কিছুই, আমরা যেগুলো ভুল করে ফেলছি, আমরা বিএনপির এই চালগুলো বুঝতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। এবং বিএনপি এই চালে আজকে যা যা বলতেছেন, এই যে মিথ্যারিয়া, এতে দ্বিতীয় বিপ্লব হওয়া ছাড়া ভাই, শোনেন যে আচ্ছা, আমার মনে হয় গণভোট এবং আপনি এই বিষয়গুলো কভার করেছেন, আমি একটু কয়েকটা অধ্যাদেশে যাইতে চাই শাহরিয়ার ভাই, জি বলেন যদি বলেন। অনুমতি দেন। আমরা দেখলাম যে প্রথমত তো গণভোট অধ্যাদেশ ল্যাপস করে দিল, তারপর জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, তথ্য অধিকার অধ্যাদেশ, মাইক্রো ফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ, এগুলোকে তারা এই বাদ 16টা, দিয়ে দিল। 16টা অধ্যাদেশ বাদ দিয়ে দিল। এই আচ্ছা, 16টাই ধরে নেন আপনি একটা শরীরের মাথা, মাথা বাদ দিয়ে তারা একটা শরীর রেখে দিল। তো এই অধ্যাদেশগুলোর ব্যাপারে আমার প্রশ্নটা হচ্ছে যে গণভোটের ব্যাপারে তো বিএনপি যে লুকোচুরি বা তারা যদিও শেষের দিকে হ্যাঁ বলেছে কিন্তু তারা পক্ষে ছিল না, এটা অনেকটা ক্লিয়ার ছিল যে তাদের অনেক নোট অফ ডিসেন্ট। কিন্তু এই অধ্যাদেশগুলোর ব্যাপারে কি বিএনপি ঐক্যমত কমিশনে বা যখন অধ্যাদেশগুলো হচ্ছিল তারা কোনো ধরনের ডিসেন্ট বা তারা রাজি না এরকম কি প্রকাশ করেছিল তখন, আমি নাকি এইটা হঠাৎ করে এখন সারপ্রাইজ? না, এখন দুইটা জিনিস আপনাকে বলি, যে তারা বলেছিল, যদি সালাউদ্দিন সাহেবের বক্তব্য বারবার শুনেন, যে আমরা নোট আর ডিসিজ এগুলো তো সব মাইনর ডিফেক্ট, এগুলো সংসদে আলোচনা করে করা যাবে। আবার আপনি একটু আগে বললাম যে সুপ্রিম কোর্ট সচিবালয়, এখানে তার নোট অফ ডিসেন্ট নাই, তার নোট অফ ডিসেন্ট নাই। তাহলে নোট অফ ডিসেন্ট নাই এরকমও বাদ দিয়ে দিছেন, আবার নোট অফ ডিসেন্ট আছে সেটাও বাদ দিছেন। এটা মূল কথা না, মূল কথা হচ্ছে যে কেন গণভোট দেওয়া হলো। নোট অফ ডিসেন্ট ছিল, শোনেন, গণতন্ত্রের রিয়াটা কি, আমি আর আপনি এক হব না,
ঠিক আছে, চলো জনগণের কাছে যাই, জনগণ কি হুম। চায়। সেই জন্যই তো গণভোট। যখন গণভোট হয়ে গেল তখন আর নোট অফ ডিসেন্ট থাকে? তো তো নোট অফ ডিসেন্ট নাই। দ্বিতীয় আরেকটা জিনিস বলি, গণভোটের ব্যাপারে 13 তারিখ থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত একদিন বিএনপি বলছে এই আদেশ কনস্টিটিউশনাল না, এই গণভোট অবৈধ, এই গণভোট হতে পারে না, এরকম কোনো একটা স্টেটমেন্ট দিছে? এই কথা কি বলছে? এই 4টা প্রশ্নে আমরা গণভোটে যাব না, যেটা আজকে বলতেছে যে আদেশের 4টা প্রশ্ন মানে কি সবগুলো দিতা? তো তুমি সেসব বললা না কেন? আজকে প্রথম কথাই ছিল তারা জানতো তারা যে ম্যানিপুলেট করে ইলেকশনে যেভাবে ক্ষমতায় এসছে 2/3 আর একটা ফ্যাসিবাদের তৈরি। এবং তাকে তাদের ম্যানিফেস্টো কি ছিল? দলীয়করণ করবে না। তারা সর্ব জায়গায় দলীয়করণ করছে। প্রশাসন থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই। এই যে কালকে আমাদের ওই ডাক্তার সাহেবের কাছে চান্দাও চাইছে। যাই হোক, আপনি ক্রিকেট বোর্ডেও যা ইচ্ছা তাই চলতেছে। না, সো আপনি প্রশাসক নিয়োগের ব্যাপারটা আমি একটু আসতে চাই, যে ইন্টারিমের আমলে তো আমরা দেখেছি যে একটা প্রশাসক নিয়োগ হওয়ার পরই তোলপাড় হইলো। আসিফ মাহমুদের মন্ত্রণালয় ছিল তখন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, মানে উপদেষ্টা। এখন এই যে মোটামুটি যত জায়গায় প্রশাসনিক প্রশাসক ছিল তাদেরকে সরায়া দলীয় লোক, যেটা কিন্তু বাংলাদেশের অতীত নজিরও নাই। অতীতে কিন্তু এই ধরনের স্থানীয় সরকার ইলেকশন দেরি হইলে প্রশাসন থেকেই দেখা যাইতো যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে ইন্টারিম প্রশাসক বসায় দেওয়া হইতো। এইবার যে একেবারে পলিটিক্যাল, এবং আরো দৃষ্টিকটু বিষয় হচ্ছে যারা নির্বাচনে কম্পিট করে পরাজিত হয়েছেন এরকম তাদেরকে লোকজনকে বসায় দিচ্ছে। বসায় দেওয়া হলো। তো এইটা নিয়ে মানে আসলে মানে এই জিনিসটা তারা কেন করলো? তারা তো আমি চাইলে আপনাকে, এখন না স্থানীয় না সরকার ইলেকশন দিতে পারতো। না, ইলেকশন এক্সটেনশন ইলেকশন দিবে না, কারণ আপনার 2টা ইলেকশন হয়ে গেল। মাগুরা ইলেকশন আপনি দেখে ফেলে দিচ্ছেন, বগুড়া ইলেকশন এবং শেরপুর ইলেকশনে। তো জনভিত্তির কথা না, কথা হচ্ছে তারা যে এই লোকগুলোকে দিলেন কি কারণে? অনেকদিন অভুক্ত আছেন, ভুক্ত হওয়ার জন্য তাড়াতাড়ি করে দিলেন। তাদের 31 দফা এবং তাদের নির্বাচনী ইস্তেহার সেটাও তারা মানেন না। তারা জুলাই সনদ মানেন না, তারা তাদের ইস্তেহার মানেন না, তারা তাদের 31 দফা মানেন না। কারণ 31 দফায় কি আছে? তারা বলছে ক্রিয়াকে কি দলীয়করণ করা হবে না। কি বলা আছে? স্থায়ী প্রশাসনকে তারা দলীয়করণ করবেন না। দলীয়করণ করলেন। এবং আপনি একটু আগে বললেন না যে, আপনাকে বলে দিই, এটা এরশাদ সাহেব করছিলেন যখন জেলা পরিষদ করছিলেন, তখন জাতীয় পার্টির সবাইকে জেলা পরিষদ চেয়ারম্যান হিসাবে নিয়োগ দিয়েছিলেন। সে একই জিনিস ফ্যাসিস্টের যে নতুন রূপ। এ শোনে আপনি হাসিনা কি, বলছেন, আপনি বলতেছেন যে স্থানীয় সরকার ইলেকশন আসলে তারা দিবে না, লেট করবে। তারা ইলেকশন দিলে তা এই অ্যাডমিনিস্ট্রেটর দেয়। আপনি একটা জিনিস চিন্তা করেন, আরে ভাই, ফ্যামিলি কার্ডের সামনের মাসে টাকা দেওয়ার জন্য তারা বিশ্ব ব্যাংকের কাছে টাকা ধার চাচ্ছে, তেল কেনার জন্য টাকা ধার চাচ্ছে। তারা ইলেকশন দিবে, সে টাকা কোথায় পাবে? সে টাকা না, তারা ভাবতেছে যে আমরা আছি ক্ষণস্থায়ী। আমার কাছে যেটা মনে হচ্ছে, আমরা বেশি দিন নাই, অতএব যা পাবো এখান থেকে, এই কঙ্কাল সার থেকেও যা পাবো তাই লুটে পুটে খাই। কারণ তারা তো আচ্ছা, দেশের জন্য। আপনি এই 16টা অধ্যাদেশ কিভাবে আপনি বাদ দিলেন? আপনি তো গুম করতে চান তাহলে আবার? আপনি আমি আমাকে এইটা বলেন। আমার একটা প্রশ্ন ছিল যে গুম প্রতিরোধ অধ্যাদেশটা সবচেয়ে বেশি দৃষ্টিকটু হইলো, যে না, এইটা এখানে নিয়ে। একটা একটা জিনিস আবার বলে দিই। হুম। এই অধ্যাদেশগুলো পাস হয় কিভাবে এটা একটু বোঝেন। ল মিনিস্ট্রি থেকে প্রতিটা জিনিস ভেটিং হয়ে হচ্ছে কার মাধ্যমে? অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে। আজকের আইনমন্ত্রী সেই সময় অ্যাটর্নি জেনারেল, উনি বলছেন গুম কমিশন ওভারল্যাপিং হয়ে যাচ্ছে কার সাথে? আইসিটি অ্যাক্টের সাথে। আরে ব্যক্তি গুমের তো কোনো আইসিটিতে কোনো প্রতিকার নাই রে ভাই। আর আপনি যদি এটা জানতেন, তাহলে এই অধ্যাদেশ যখন হলো তখন আপনি এটা ইয়া করলেন না কেন? অবজেকশন দিলেন না কেন? যে গুম কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করার দরকার নাই, কারণ এটা অলরেডি আইসিটিতে দেওয়া আছে। আইসিটি অ্যাক্টকেই অ্যামেন্ড করলেই হয়ে যাবে। শোনেন, এখানে পুরাটা একটা রড চক্র। চারিয়ার ভাই, একটু ক্লিয়ার হওয়ার জন্য, গুম নামক অপরাধের কি এখন সংজ্ঞা আছে আইন কাঠামোতে? না, মানে আপনাকে অধ্যাদেশ। বলে দিই, আছে মানবতা আইসিটি অ্যাক্টে গুম ওইভাবে ব্যক্তি গুমের কোনো কিছু নাই। আবার বলে দিচ্ছি, যে মানবতা বিরোধী অপরাধের মধ্যে ওনারা একটু ইয়া নিয়ে আসতে চাচ্ছেন। কি নিয়ে আসতে চাচ্ছেন? সংশোধন নিয়ে এসে গুম ঢুকায় দিতে চাচ্ছেন। কিন্তু আইসিটিতে তো ব্যক্তি গুমের বিচার হওয়ার কোনো বিধান নাই রে ভাই। আচ্ছা, ধরেন আরমানকে, সে তো ব্যক্তি গুম। রাজনৈতিক গুম সেটা আপনি করতে পারেন, কিন্তু প্রাতিষ্ঠানিক গুমকে করতে পারবেন, ব্যক্তিকে পারবেন না। সো যে জিনিসগুলো বলা হচ্ছে এগুলো নিয়ে তো আলোচনা হলো, আর এই আলোচনার জন্য আপনাকে 2 মিনিট দিছে। আমি আপনাকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে, যে সংসদে জুলাই নাই, সেই সংসদে জামাত বা এনসিপি এই 12 তারিখের পরে আর বসে কোনো লাভ নেই। অতএব এই সংসদ থেকে বের হয়ে বিএনপিকে আবার রাজপথেই বিএনপির সাথে সমাধান করতে হবে।
যদি বিএনপির সাথে আপনি রাজপথের সমাধান না করেন কিন্তু তাহলে কিন্তু শাহরিয়ার দেশের ভাই, এটা সার্বভৌম বুঝতে পারছি আপনার, এটা তো রাজনৈতিক কমেন্ট, কিন্তু গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলটা কি বিশেষ করে কোনো সংস্থার চাপ বা কোনো কিছু আপনার কাছে মনে হয়? কারণ সংস্থাগুলাই তো গুম মূলত করে থাকে। আমি আপনাকে একটা জিনিস বলি। বা কোনো সংস্থা এরকম কোনো শর্ত যে নির্বাচনের আগে তাদের সাথে কোনো শর্ত ছিল কিনা, এরকম কিছু হইতে পারে? আচ্ছা, এই সংস্থার বিষয়ে বোধহয় অনেকেই অনেক বক্তব্য দিচ্ছে, এটার সাথে আমি একমত না। আমি একমত না এই কারণে, আমার কথা হলো বিএনপি যা কিছু করতেছে সেটা হচ্ছে সাউথ ব্লকের নির্দেশে। আপনাকে এই একটা জায়গায় যেতে হবে। বিএনপি ক্ষমতায় এসছে ভারতের সাথে এগ্রিমেন্ট করে। বিএনপি আজকে রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে কার সাথে? ভারতের সাথে এগ্রিমেন্ট করে। এবং দেখেন, পুলিশ এবং আর্মিকে ট্রেনিং এর ব্যবস্থা করার নামে ভারতীয় কি রকে আবার বাংলাদেশে পুনর্বাসন করতেছে এই 57 দিনের মধ্যে। সো এখানে দেশীয় প্রতিষ্ঠান বলতে এই যার এজেন্সির কথা বলে মহান সেনাবাহিনীকে বিতর্কিত করা যাবে না। কারণ মহান সেনাবাহিনীর জন্য আপনি গণ অভ্যুত্থান পাইছেন। অতএব যারা এই মহান সেনাবাহিনীর কথা বলে, শোনেন, সেনাবাহিনীর প্রেসারে কি আপনার বিএনপি এই দেশে আসছে? বিএনপি আসছে কি আমার হাতে সেই ইয়ানা যেদিন এই ভারত সিগন্যাল দিল সেদিনই ফিরে আসলেন। আজ পর্যন্ত তো সেটা বলেননি। সো বাংলাদেশের সব রাজনীতিবিদদেরকে একটা জিনিস বলি, সব সময় প্রতি কথাতে সেনাবাহিনীকে টেনে আনা ঠিক না, কারণ একমাত্র সেনাবাহিনী ছিল বলেই সেদিন আমাদের 5 তারিখে আমরা সফলতা পাইছি। সো এজেন্সির আপনি যদি বলেন যে এনএসআই বা ডিজিএফআই, এইগুলো আপনাকে রিফর্ম করতে হবে, আপনি করেন না কেন? সেটা কি তারেক রহমান সব জায়গায় সবকে চেঞ্জ করে দিতে পারতেছে? তাহলে ওখানে আবার কার কথা শুনবেন উনি? আমাকে আচ্ছা। এটা বুঝান তো। তিনি সব জায়গায় তার দলীয়করণ করতেছেন। তার যে লোককে তিনি তার উপদেষ্টা বানাইছেন ব্রিগেডিয়ার সাহেবকে, উনিও তো আর্মি ম্যান। তো উনি পারেন না যাকে ইচ্ছা তাকে? সো এজেন্সির কথা বলে কিন্তু আবার রাজনৈতিক দলগুলো দেশের মধ্যে অশান্তি করতে চাচ্ছে, অস্থিরতা করতে চাচ্ছে। এটা ঠিক না। সব সময় একটা জিনিস পরিষ্কার, আজকে বিএনপি বাংলাদেশ চালাচ্ছে ইন্ডিয়ার উপর ভর করে, ইন্ডিয়ার পরামর্শে। ইন্ডিয়ার বাইরে একটা কিছু তাদের করার ক্ষমতা নেই। সো আচ্ছা সেই শাহরিয়ার ক্ষেত্রে ভাই, আমাদের দেশীয় এজেন্সিকে দর্শকদের নিয়ে কিছু আসা প্রশ্ন আছে, আমি দর্শকদের প্রশ্ন নেওয়ার আগে ছোট ছোট করে দুইটা লাস্ট প্রশ্ন করব, আপনি একটু ছোট করে অ্যান্সার দিন। সেটা হচ্ছে নিয়োগ নিয়ে আপনি অলরেডি বলছেন, এবং সম্ভবত ওই ইন্টেনশনের কারণেই তারা গণভোটের একটা, মনে হয় 4টা বাইন্ডিং পয়েন্টের একটা ছিল যে নিয়োগগুলো সাংবিধানিক একটা প্রতিষ্ঠান তৈরি করা হবে, সরকার এবং বিরোধী দলের সমন্বয় কমিটি, ওইটার মাধ্যমে নিয়োগ হবে, যেটা প্রধানমন্ত্রীর একক ক্ষমতাকে খর্ব করে। তো ওইটা বিএনপি মানতে চায় না, এটা তো আমরা বুঝতে পারছি যে তারা এখন দলীয় লোক ঢুকাচ্ছে। নিয়োগগুলোর তারা ব্যাপারটা কি? কোনো প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানিকরণ করবে না। আপনি অ্যান্টি হ্যাঁ। করাপশন কমিশনকে তারা করবে না, তারা জি জি। সুপ্রিম কোর্ট করবে না। মানে ক্ষমতার, আমি প্রথমে বললাম না, বিকেন্দ্রীকরণ বা সেপারেশন অফ পাওয়ার, যেটা মূল ভিত্তি যে অথবা কোনো অথবা চেক অ্যান্ড ব্যালেন্স, পাওয়ারের চেক চেক অ্যান্ড অ্যান্ড ব্যালেন্স। ব্যালেন্সও না। চেক অ্যান্ড ব্যালেন্স আমি যাব না। আমার কথা হলো যে আপনি চেক অ্যান্ড ব্যালেন্স দেখেন, তারা রাষ্ট্রপতিকে কেন সরালো না? হুম। যে রাষ্ট্রপতি এই এই প্রধানমন্ত্রীকে খাম্বা বলছেন, এই প্রধানমন্ত্রীকে তো উনি খাম্বা বলছেন। যে রাষ্ট্রপতি বলছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট, এই রাষ্ট্রপতি তো বলছে। তারপরে তারা রাষ্ট্রপতিকে সরাতে পারে না কোন অদৃশ্য শক্তির কারণে? তাহলে বুঝতে হবে এ সরকার যা বলতেছে। এই সংসদে দেখেন, সংসদে কথা বলেন কি, এবং কি কি কথা বলেন একদম নির্দিষ্ট এজেন্ডায়, যেটা ও হুম। পারে বলে দেয় সেটা এ পারে এবং আপনি জি। একটা জিনিস দেখেন, শেখ হাসিনা যে কথা বলছেন, আমি একটা জিনিস বলি তো, আপনি তো আমেরিকায় থাকেন। আমেরিকায় যে কোনো লোককে জিজ্ঞাসা করেন তো কোন দুইটা স্ট্যাটাস থাকা যাবে? এক হচ্ছে ট্যুরিস্ট ভিসা বা কোনো ভিসা থাকতে হবে, আর ভিসা না থাকলে তো কত অ্যাসাইলাম নিতে হবে। দুইটার একটা, নাহলে ইলিগাল হতে হবে। ইলিগাল হলে পুলিশ ধরে আপনাকে পাঠায় দিবে না? কোনো ইলিগাল লোক কি কোনো বাসার কন্ট্যাক্ট করতে পারবে ভাই? না। কোনো স্টেট এজেন্সির সাথে না। তাহলে আমার সালাউদ্দিন সাহেব ওপারে গুম হয়ে গেলেন, ওনাকে কোর্ট থেকে কি দিয়ে দিলেন? ভার্ডিক্ট দিয়ে দিলেন নির্দোষ। তাহলে ওনা উনি কি স্ট্যাটাসে ওখানে থাকবেন? উনি তো পলিটিক্যাল অ্যাসাইলাম চাইনি। উনি ওই বাড়িটা ভাড়াই বা নিলেন কিভাবে? উনি তো অবৈধ। অবৈধ মানুষ কিভাবে একটা রাষ্ট্রে ভাড়া নিতে পারে একটা বাড়ি? এই প্রশ্নের উত্তর তো দেখুনি। যে উনি অ্যাসাইলাম চাননি, ওনার কোনো ভিসা নাই, ওনার কোনো পাসপোর্ট নাই, ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই, তাহলে উনি অবৈধ। অবৈধ লোক কিভাবে একটা বাসা ভাড়া নেয়? হুম। এরপরে আহ, আর কি প্রমাণ দিব যে এনারা যা আমার মনে করতেছেন হয় পয়েন্টটা ক্লিয়ার। আপনি খুব আশ্চর্য হয়েছে আমি যেটা, যে জুলাই 36 জাদুঘর অধ্যাদেশ, এইটা তো মানে ইভেন ওইটা, এইটা কোনো পাওয়ারেরও ব্যাপার না যে কারো পাওয়ার খর্ব হচ্ছে
বা আপনি যেগুলো বললেন যে আমার প্রাতিষ্ঠানিকীকরণ করলে এক ব্যক্তির ক্ষমতা কমে যাবে, এই ধরনের সংস্কারগুলো না চাওয়া। তো জুলাই 36 জাদুঘর অধ্যাদেশটা ছিল একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট, সবগুলো দলই এইটা অপরিবর্তিত রেখে দিবে, এবং এটার প্রধান হিসেবে সম্ভবত একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডক্টর মুস্তফা মানে মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি উপদেষ্টা ছিলেন, তাকে চেয়ারম্যান করে রাখা হয়েছিল এবং জাদুঘরটা খুলে দেওয়া হবে। কিন্তু এই অধ্যাদেশটাও তারা পরিবর্তন করে সম্ভবত মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসতে চাচ্ছে। তো সাংস্কৃতিক মন্ত্রণালয় নিয়ে আসতে চাচ্ছে। প্রথম গত 52 কি আছে? 52 আছে শহীদ মিনার, হুম হুম। 71 আছে স্মৃতিসৌধ। গত 18 মাসে খালি খালি বিএনপির কথা বললেন না, বিএনপি ফেলে রাখলেন কেন? খুব পরিকল্পিত ভাবে রে ভাই, আমার দেশের সার্বভৌমত্ব কখনোই দিতে দেওয়া হয় না। এবং আসিফ নজরুল গং, ডেলি স্টার গংদের মূল উদ্দেশ্য তাই। আমার জুলাইয়ের কি আছে? আমি আমি দাবি তুলছিলাম এই 32 নম্বরে ফ্ল্যাট বানায় জুলাই ভবন নাম দিয়ে জুলাই শহীদদেরকে একটা করে অ্যাপার্টমেন্ট দিয়ে দেন। করছেন? 18 মাসে আপনি একটা কি করতে পারলেন না? একটা মিউজিয়াম করতে পারলেন না, ভালো কথা। ঢাকা মিউজিয়ামে কেন এত কর্নার করলেন না? আপনি বাংলাদেশের সমস্ত জায়গায় বঙ্গবন্ধু কর্নার ছিল না শেখ মুজিবের? আপনি সেই কর্নারকে কেন নামকরণ করলেন না যে কি জুলাই কর্নার? সো দোষ তো খালি আপনি এখন দেখতেছেন কেন? সবাই মিলে চক্রান্ত করে আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বের হতে দিবে না ভাই। কিন্তু এই জুলাই 36 জাদুঘরটা এখন কি ওপেন হবে, মানে এই আপনাকে এখন অধ্যাদেশ? একটা কথা বলি, ওপেন হবে। আপনি তো আরো ডিলে করতেছেন রে ভাই, ডিলে করে ওপেন করলেন আপনি। আমার সাংবিধানিক স্বীকৃতি যেগুলো কথা বল, ইন্ডিমেটের আগে দেয়নি শেখ মুজিবুরের, সেটা বাতিল করে বিচার করেনি। আজকেও আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার আইজিপি কেমন করে বলে পুলিশ হত্যার বিচার চাই? সেই লোক আবার আইজিপি থাকে কিভাবে? হুম। তার মানে কি? আপনি এমন একটা প্ল্যান করে রাখছেন। কিন্তু আচ্ছা, স্বরাষ্ট্রমন্ত্রী তো কথা বলবো বলেছেন থেকে যে ওই সময়ের মানে গণ অভ্যুত্থানের সময়ের পুলিশ হত্যার বিচার করবে না আর তারা, তাহলে ফিরে আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী তো বললো মুক্তিযোদ্ধার কথা বলে, তাহলে তার সাবঅর্ডিনেট অফিসার এর চাকরি থাকে কিভাবে? হুম। ফেয়ার আপনি কোয়েশ্চেন। আমাকে এটা বলেন যে আপনার তাহলে তাহলে আইজিপি যদি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা না শোনে তাহলে কি হবে? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতেছেন না, উনি আইন বুঝছি। মন্ত্রণালয় দেখতেছেন। আচ্ছা, আমি দর্শকদের প্রশ্ন চলে যাওয়ার আগে লাস্ট কোয়েশ্চেন আমার তরফ থেকে, সেটা হচ্ছে যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বিল এইটা পাশ করা হইলো, এবং তৎকালীন জামাতে ইসলামের নাম পাকিস্তানিদের সহযোগী রাখা হয়েছে, এবং আপনি যেহেতু মানে ওপেনলি জামাতের সমর্থক হিসেবে পরিচয় দেন, তো এনসিপি কিন্তু এই বিলে সাপোর্ট করেছে লিখিতভাবে। সো এতে করে কি এই জোট হোঁচট খাবে কিনা? কথা, এনসিপির স্ট্যান্ডিং তো অনেক জায়গায় অনেক রকম, আমি জানি না ভবিষ্যতে এই জোট কত দূর কি যাবে। কারণ এনসিপি এটা করতেই পারে না। কেন পারে না? এনসিপির ভাইরা তো, আর আমি যারা জ্ঞানী তাদের কাছে যায়, ওই আমাকেও বলতে হয় ওই তারেক কোকোর ওয়াইফের মতো যে ছবি যাদের জন্য তুলতেছেন তাদেরটা তোলেন। সো আপনারা যাদেরকে জ্ঞানী লয়ার ভাবেন তাদের কাছে যায় একটু শোনেন। এই রিট পিটিশন 12429 অফ 2024 অক্টোবর মাসে করছি। করে কি দেখাইছি? দেখেন এই আইনের নামটা দেখতে পাচ্ছেন? কি নাম? বাংলাদেশ ফ্রিডম ফাইটার ওয়েলফেয়ার ট্রাস্ট অর্ডার 1972। দিস ইজ এ ভ্যালিড ল। এবং এই লতেই দেখেন 5-এর নিচে ফ্রিডম ফাইটারের ডেফিনেশন দেওয়া আছে, এবং এই ডেফিনেশনে জামাতের নাম নেই। তাহলে 72 সালে ফ্রিডম ফাইটারের যে ডেফিনেশন, সেই ডেফিনেশনে আপনার নাম থাকলো না। শেখ হাসিনা 2018 সালে এসে কি করলেন? জামাতের নাম খালি অন্তর্ভুক্ত করলেন। আরে আসিফ নজরুল এসে কি করলেন? এখানে জামাত, মুসলিম লীগ সবার নাম অন্তর্ভুক্ত করলেন। এবং আপনি একটা জিনিস দেখেন, শোনেন, এনসিপি 3 দিকে খেলতে চায়। কখনো বিএনপির বিরোধিতা করে, কখনো জামাতের বিরোধিতা করে, আর কখনো আবার নিজেদেরও বিরোধিতা করে। একটা জায়গায় আসতে হবে বাবা, আপনাদের নীতি আদর্শ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিনা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মানে হচ্ছে আমরা বাংলাদেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এটা ভারতে সহ্য হয় না। তা আপনি কি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের সমর্থনে? আর আপনি যে কথাটা বললেন আমি জামাতকে সমর্থন করি, জামাতকে এই কারণে সমর্থন করি, জামাত ছাড়া আর বাংলাদেশের দ্বিতীয় ট্রাস্টেড কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নেই। যদি থাকতো আমি তাকে সমর্থন করতাম ভাই। কারণ আমার কাছে আর বিশ্বস্ত আপনি একটা দল দেখান বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদের সত্যিকারে বিশ্বাস করে, কোরআন ও সুন্নাহর আলোকে এদেশে একটা রাষ্ট্র ব্যবস্থা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চায়। আজকে যে অধ্যাদেশে ওনারা কি করে সমর্থন, সেও সমর্থন দেবে কি? লিখিত সমর্থন।
আর তোমরা হচ্ছে অভ্যুত্থানের শক্তি, তোমাদের সাহস থাকলে হাত জায়গা ওখানে দিবে, আগে কেন চোরের মতো দিয়ে দিছো? হুম। এক্স্যাক্টলি। আমার এবং মনে হয় এইটা আপনি এইটা এইটা করাটা কতখানি জোটের জন্য হার্মফুল শোনেন। আজ আরো একটা জিনিস আপনাদের মাধ্যমে বলে দিই, জুলাইকে খালি এনসিপি রিপ্রেজেন্ট করে না। এনসিপি জুলাই 2% রিপ্রেজেন্ট করে কিনা আমি জানি না। জুলাইয়ের 101টা সংগঠন আছে যারা এনসিপির বাইরে। সো আমার চাই এনসিপির বোধোদয় হোক। বিএনপি যেমন তাদেরকে ধোকা দিয়েছিল, ধোকা জামাত তাদেরকে সবসময় সন্তানের মতো যেভাবে আগলায় রাখছে, সেই জামাতেরই পিছনে তাদের সুরেখাঘাত করার কথা না। কারণ যে ডেফিনেশন 72 সালে দিছে, 78 সালে আসে যে ডেফিনেশন, সেই ডেফিনেশন তুমি গ্রহণ করবা, করে তোমার লাভ কি? আপনি একটা জিনিস বলেন, যুদ্ধের পরপরই যে ডেফিনেশন সেটা বেশি গ্রহণযোগ্য হবে, না 50 বছর পরের ডেফিনেশন গ্রহণযোগ্য হবে? এবং সেই এক্স্যাক্টলি যুদ্ধের ডেফিনেশন তো পরপর। আওয়ামী লীগেরই দেওয়া। 72 সালের এই প্রেসিডেন্ট অর্ডার, এটা তো আওয়ামী লীগেরই দেওয়া ভাই। সেটাই এক্স্যাক্টলি। এই আমার এই এই মনে হয় আমার এই মনে হয় আপনি একটা সত্যকে কাজ ভাবে করছেন। এই আমরা অপরাধ করা। শাহরিয়ার ভাই, আমরা একটু দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন নেই যদি আপনি অ্যালাউ করেন। সো পাঁচ দর্শক, মিনিটের মধ্যে যদি একটু শেষ করেন। হ্যাঁ আমি হ্যাঁ, আমরা দুইটা ঠিক কোয়েশ্চেন করছি নিব যে আমি অনলি। 11টার দর্শকরা মধ্যে। যদি হ্যান্ড রেজ করে আনমিউট করে কোয়েশ্চেন করতে চান, দুইজন প্লিজ। দেলোয়ার ভাই, কোয়েশ্চেন বোধহয় কয়েকজনের ছিল লিখিত। আচ্ছা, আমি দেখি লিখিত প্রশ্ন। আচ্ছা আচ্ছা, যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। আমার মনে হয় মোটামুটি দেলোয়ার ভাই, আপনি কি কিছু বলতে চান, কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে চান? আচ্ছা, তো আমরা অত্যন্ত ধন্যবাদ জানাই শাহরিয়ার কবির ভাই আপনার ব্যস্ততার মধ্যে। হ্যালো। আচ্ছা, গোলাম জিলানি ভাই, জি জি, গো আহেড, আপনি জি, প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম। মেসেজ দেওয়ার সুযোগ ওয়ালাইকুম নেই। আসসালাম। শাহরিয়ার ভাই, আমার কোশ্চেনটা হলো যে যা কিছু বিএনপি করছে এখন, কিন্তু এগুলোর এগেনস্টে আসলে কোর্টে যাওয়ার কোনো স্কোপ আছে কিনা? নো। ধন্যবাদ আপনাকে। কোর্টে যাওয়াটা হবে সবচেয়ে বড় বোকামো। কারণ কোর্টে নিয়ে যাওয়ার জন্যই তারা জুলাই সনদকেও চ্যালেঞ্জ করছেন, জুলাই আদেশকেও চ্যালেঞ্জ করছেন। এবং আজকে বোধহয় আপনারা জানেন যে সচিবালয় অধ্যাদেশের বিরুদ্ধেও একটা হাইকোর্টের একটা রায় ছিল, সেই রায়ের বিরুদ্ধে তারা আপিলের ডিভিশনে যাচ্ছেন। কি কারণে? যে যদি কোর্টের বারান্দা আপনি যেতে পারেন তাহলে তখন এটা বিরাট কথা হবে, কোর্টে যতক্ষণ ফয়সালা না হচ্ছে ততক্ষণ আন্দোলন করতে পারবেন না। এটাও আপনাকে বিএনপি চায় যে কোর্টের, যেটা শেখ হাসিনা কোর্টের ঘাড়ে বন্দুক রেখে যেভাবে মানে সরকার চালাইছে, বিএনপি একই ফর্মে যাচ্ছেন। সো কোর্টে গেলে যদি এরকম হতো যে না 1 বছরের মধ্যে একটা ডিসিশন পাওয়া যাবে তাহলে খুব ভালো ছিল। কিন্তু এদেশের কোর্টের যে ব্যবস্থা, তাতে এত তাড়াতাড়ি সরকার না চাইলে ভাই কোনো মামলা যুগের পর যুগ চলতে থাকবে, কোনোদিন শেষ হবে না। সো আমার ব্যক্তিগত ওপিনিয়ন, জামাত ইসলামী এবং এনসিপির এই কোনোভাবেই এই কোর্টের এই এই ম্যারপ্যাচের মধ্যে পা দেওয়া হবে একটা আত্মঘাতী। কথা হচ্ছে সমাধান হয়েছে, অভ্যুত্থান হয়েছে কোথায়? রাস্তায়। সমাধানও হতে হবে রাস্তায়। ক্লিয়ার। আর কারো কোনো প্রশ্ন আছে? আমার কোশ্চেনটা ছিল, আমার একটা কোশ্চেন ছিল রিয়াজ ভাই, শোনা আছে? জি দেলোয়ার ভাই, জি, লাস্ট প্রশ্ন। ওকে। জি, আমার কোশ্চেনটা হচ্ছে, আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আমাদের জনগণ হচ্ছে, ওখানে লেখা আছে সমস্ত ক্ষমতার উৎস। তাহলে কোশ্চেনটা হচ্ছে আপনার, হুইচ ওয়ান ইজ সুপ্রিম, দ্য রেফারেন্ডাম অর দ্য পার্লামেন্ট? কারণ এইটা বোধহয় উনি রেফারেন্ডাম, অ্যান্সার দিয়েছে, তারপরেও আরেকটু সংক্ষেপে যদি বলেন। আচ্ছা, আপনাকে ওই উত্তরটা অলরেডি দিছি ভাই, তারপর আপনাকে বলে দিচ্ছি। সুপ্রিম অথরিটি ইজ, কি বলতেছেন আমরা, যে এটাকে বলা হয় ভাই কনস্টিটিউয়েন্ট পাওয়ার। এর উপর একটা বই আছে, একটা সাবজেক্টই আছে, লয়। এই পাওয়ারটা কেবলমাত্র জনগণের থাকে, পার্লামেন্ট না, কারো থাকবে না পৃথিবীতে এটা। আর পার্লামেন্টের থাকে কনস্টিটিউটেড পাওয়ার। একটা হচ্ছে তৈরি করার ক্ষমতা, আর একটা হচ্ছে ওই তৈরি করার জিনিসে কিছু পরিবর্তন করার ক্ষমতা, সাবজেক্ট টু লিমিটেশন। এই যে পরিবর্তন করার যত ক্ষমতা, সাবজেক্ট টু লিমিটেশন, সেটা হচ্ছে পার্লামেন্ট। আর তৈরি করার ক্ষমতাটা হচ্ছে জনগণ। তাহলে তৈরি করার ক্ষমতাটা বড় না পরিবর্তন করার ক্ষমতাটা বড়? একদম স্বাভাবিকভাবে তৈরি করার ক্ষমতাটা বড়। এর জন্য রাইট, এটাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট পাওয়ার, এবং এটা কেবলমাত্র জনগণের থাকে। রাইট। জি, আমার মনে হয় অ্যান্সার দিয়ে দিয়েছেন। এছাড়াও আসলে সারা দুনিয়ার নজির দেখবেন যে যখনই এক্সট্রা কনস্টিটিউশনাল প্রশ্নের উত্তর খোঁজে,
জেনারেলি রেফারেন্ডাম করা হয়। এটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশে তো সারা পৃথিবীতে এটাই একমাত্র পথ। এইটাই তাহলে এই পদ্ধতি। রেফারেন্ডাম কি বর্তমান বিএনপি সরকার বাতিল করার মানে কোনো সুযোগ তো নাই, আমরা দেখতে পাচ্ছি না। তাহলে বাতিল তারা তো কি করেই দিছেন ভাই, ওটা বাতিল করেই দিছেন, আর সুযোগ অ- নেয় না, বাতিল করেই দিছেন এখন। গণভোট অধ্যাদেশ বাতিল করা হয়েছে, জুলাই সনদ আদেশ বাতিল করা হয়েছে, এবং সব বাতিল আচ্ছা, অলরেডি আজকে থেকে তাহলে লাইভ। ভাই থ্যাংক ইউ আপনাদেরকে, এবং আমরা যারা ছিলেন আচ্ছা, সবাইকে আমি আমাদের দোয়া শেষ করবেন করে দিচ্ছি। ইনশাআল্লাহ। শাহরিয়ার ভাই, আপনাকে অত্যন্ত ধন্যবাদ আমাদের সাথে এই দীর্ঘ সময়ে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো সময় দেওয়ার জন্য। এবং HRDBর পক্ষ থেকে, হিউম্যান রাইটস অ্যান্ড ডেভেলপমেন্ট ফর বাংলাদেশ, আমরা মানবাধিকার বিষয়, বাংলাদেশের রাজনৈতিক বিষয় এবং এই সাংবিধানিক সংস্কার, এইসব বিষয় নিয়ে আমরা নিয়মিত এই ধরনের আয়োজন, ওয়েবিনার করে থাকি। তো শাহরিয়ার ভাইকে আমাদের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ভাই, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের মাঝে আপনাকে আবার আমরা আশা করছি অন্য কোনো সময় হয়তো আপনি আবার সময় দিবেন, আমরা এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।